দেখতে পাচ্ছ স্ক্রিনটা? আচ্ছা দেখো। হ্যাঁ একদম, চলো শুরু করি। দেখো আমি আমাদের টপিকটার নাম দিয়েছি ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। মানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স একটা অ্যাডভান্স লেভেলের হয়, সেটাকে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, যেটা আমরা এমএসসি ক্লাসে পড়িয়ে থাকি। আর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। দেখো তুমি লাইফে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা এই প্রথম পড়তে শুরু করলে, তাহলে এই যে বিএসসির ফিফথ সেমিস্টারে বা থার্ড ইয়ারে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পড়তে শুরু করলে, সেখান থেকে শুরু করে আপ টু এমএসসি সেকেন্ড সেমিস্টার পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা হয় সেই পার্টটা আমরা এই লেকচার সিরিজের মধ্যে পড়িয়ে দেবো। ঠিক আছে, এটা পরপর পরপর করে আস্তে আস্তে শুরু করা যায়। দেখো তোমাদের যে কথাটা দিয়ে আমরা স্টার্ট করি সেটা হচ্ছে যে আমি যখন ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াতে শুরু করেছিলাম, তোমাদেরও দেখবে হয়তো এই কথাবার্তাগুলো বলেছি, বা যখন তোমাকে ধরো গ্যাসিয়াস স্টেট বা থার্মোডাইনামিক্স বা কেমিক্যাল কাইনেটিক্স কোন একটা পার্টিকুলার টপিক যখন আমি শুরু করি, এই কথাটা আমার মোরাললেস সর্বত্রই বলা হয়ে থাকে। মানে এটা হয়তো তোমরা শুনে শুনে হয়তো 5বার অলরেডি শুনে ফেলেছো, কিন্তু এই কথাগুলো আমার এত ভালো লাগে যে আমি এই কথাগুলো ভীষণ ভালোভাবে বলি। এটা আমাদের এক সায়েন্স কলেজে এক মাস্টারমশাই বলেছিলেন আর কি। হ্যাঁ, আমি মানে এটা আমার খুব পছন্দের জায়গা আর কি। সেটা হচ্ছে যে যে যখন তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি থিওরিগুলোকে দেখবে, এই থিওরিগুলোকে তুমি দুটো মেজর ক্যাটাগরিতে ভাগ করতে পারো। ফিজিক্যাল কেমিস্ট্রি বা ফিজিক্সের যে থিওরি, এটা তুমি দুটো বেসিক ক্যাটাগরির মধ্যে ভাগ করতে পারো। একটা ক্যাটাগরিতে কি হচ্ছে না, একটা ক্যাটাগরিতে দেখবে কিছু কিছু থিওরি আছে যেগুলো কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর নির্ভর করে না। আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি এবং কখনো কখনো কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশন থাকে, তার জেনারেলাইজেশন হচ্ছে সেই লগুলো। তবে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স থেকে তিনটে ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল বা জিরো লটাকে তুমি ইনক্লুড করে দিতে পারো। বা এক্সপেরিমেন্টাল কেমিক্যাল কাইনেটিক্স, দ্য ল অফ মাস অ্যাকশন থেকে শুরু করে কিভাবে তুমি রেড ল লিখছো, এই যে জায়গাগুলো, বা এক্সপেরিমেন্টাল ইলেকট্রোকেমিস্ট্রি, ফ্যারাডেজ ল, হ্যানাতানা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাহলে এইসব জায়গাতে তুমি দেখতে পাবে যে লগুলোর কথা বলা হচ্ছে সেগুলো এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে পাওয়া, আমি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি সেখান থেকে পাওয়া, এবং লগুলোতে কোনো অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন বা পস্টুলেটস কিছু ইনভলভ নাই। এটা একটা পার্টিকুলার টাইপ হলো। আর একটা পার্টিকুলার টাইপ আছে যেটা বেসিক্যালি শুরুই হয় কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেট থেকে। এই যে অ্যাজাম্পশন বা পস্টুলেট থেকে যে শুরু হয় সেরকম থিওরি তুমি অলরেডি পড়েছো। যেমন ধরো কাইনেটিক থিওরি অফ গ্যাস তুমি পড়েছো, সেগুলো কতগুলো অ্যাজাম্পশন বা পস্টুলেট থেকে শুরু হয়। তোমরা বোর থিওরি পড়েছো, কতগুলো অ্যাজাম্পশন বা পস্টুলেট থেকে শুরু হয়। শুধু বোর থিওরি কেন, কোয়ান্টাম মেকানিক্সটাই বেসিক্যালি দাঁড়িয়ে আছে তিনটে পস্টুলেটের উপরে, সেটা তুমি দেখেছো। আর স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স হচ্ছে আর একটা পার্ট, যে পার্টে হচ্ছে তুমি ওই মানে অ্যাজাম্পশন বা পস্টুলেট দিয়েই গল্পটাকে স্টার্ট করবে। তাহলে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইন জেনারেল, সেটা হচ্ছে এই সেকেন্ড কাইন্ড অফ থিওরির মধ্যে পড়ে, যেটা অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকেই কিন্তু শুরু হয়। ঠিক আছে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই যে কেমিক্যাল কাইনেটিক্স যখন বলেছিলাম, এখানে এক্সপেরিমেন্টাল কেমিক্যাল কাইনেটিক্স ফার্স্ট টাইপের মধ্যে পড়ে। তার মানে কি এক্সপেরিমেন্টাল কেমিক্যাল কাইনেটিক্স ছাড়াও আরো কিছু কেমিক্যাল কাইনেটিক্সের পার্ট আছে? হ্যাঁ অবশ্যই আছে। দেখবে কিছু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে, যেটা হচ্ছে তোমার যেটাকে অনেক সময় বলা হয় ল অফ মাস অ্যাকশন দিয়ে সেটা স্টার্ট হয় আর কি। সরি সরি, মানে রিয়াকশন রেট থিওরি দিয়ে যেটা স্টার্ট হয়। দেখো রিয়াকশন রেট থিওরি দিয়ে যেগুলো স্টার্ট হচ্ছে, মানে রিয়াকশন রেট থিওরি মানে হচ্ছে তোমার যেখানে ধরো কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি, এই যে রিয়াকশন রেট থিওরি গুলো আছে, সেই রিয়াকশন রেট থিওরিতে কিন্তু তোমার ওই কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেট দিয়ে কিন্তু গল্পটা স্টার্ট হবে। তাহলে সেইখানে কিন্তু তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল অ্যাপ্রোচটা কাজে লাগবে। ওই জন্য কেমিক্যাল কাইনেটিক্সটা আমি অনেক সময় বলি, এটা একটা পারফেক্ট ব্লেন্ডিং অফ দ্য ফার্স্ট টাইপ অ্যান্ড দ্য সেকেন্ড টাইপ। ফার্স্ট টাইপ থেকে কিছু কনসেপ্ট তোমার লাগবে, সেকেন্ড ফাইভ থেকে কিছু কনসেপ্ট কিন্তু এই রিয়াকশন রেট থিওরিগুলোকে বোঝার জন্য কাজে লাগে। যাকে যেটা মোদ্দা কথা, সেটা যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের সেকেন্ড কাইন্ড অফ থিওরির মধ্যে পড়ছে, যেটা শুরুই হবে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেট থেকে। ঠিক আছে। আচ্ছা, এবারে যখন অ্যাজাম্পশন বা পস্টুলেট দিয়ে কোনো একটা থিওরি স্টার্ট হয়, তখন আমরা দেখবে বলেছিলাম যে মানে তোমাকে ওই মানে এই থিওরিগুলো যে অ্যাবসলিউটলি কারেক্ট হবে কোনো বাধ্যবাধকতা নেই। সেই জন্য এর কারেক্টনেসগুলো তোমাকে ফাইনালি চেক করতে হয়। চেক করবো কেমন করে না, এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে কম্পেয়ার করে চেক করতে পারো, অথবা অলরেডি এস্টাবলিশ যে কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্টগুলো আছে তার সঙ্গে কম্পেয়ার করে তোমাকে এটাকে চেক করতে হবে। সেটা আমি পরের পেজে তোমাকে দেখাচ্ছি। তাহলে এই জায়গাটা বোঝার চেষ্টা করো যে ফিজিক্যাল কেমিস্ট্রির থিওরিগুলোকে তুমি দুটো ক্যাটাগরিতে ভাগ করছো।
সেকেন্ড ক্যাটাগরির মধ্যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ছে, যেটা শুরুই হবে কিছু কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেট থেকে। দেখবো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের তিনটে ইম্পর্টেন্ট পস্টুলেটস আছে, এই তিনটে ইম্পর্টেন্ট পস্টুলেট দিয়ে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা আলটিমেটলি তোমার ডেভেলপ করবে। দেখো তাহলে এই কথাটা পরিষ্কার, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। আচ্ছা, এবারে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এই সাবজেক্টটা কি? দেখো যে কোনো বইয়ে লেখা থাকে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কথা প্রথমে বলছি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইজ দ্য সাবজেক্ট দ্যাট ডিলস উইথ দ্য মাইক্রোস্কোপিক বেসিস অফ ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। মানে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিটা বোঝা, সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মূল কথা। তুই যে নর্মাল যে থার্মোডাইনামিক্স পড়েছো, সেটা কিন্তু মাইক্রোস্কোপিক নেচার অফ দ্য পার্টিকেল বা মাইক্রোস্কোপিক নেচার অফ দ্য সিস্টেম এটা নিয়ে আদৌ কনসার্ন নয়। কিন্তু যখন তুমি কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছো, তখন তুমি দেখবে যে আমি মাইক্রোস্কোপিক বেসিস নিয়েই কিন্তু গল্পটাকে স্টার্ট করছি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইজ দ্য সাবজেক্ট দ্যাট ডিলস উইথ মাইক্রোস্কোপিক বেসিস অফ ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। আচ্ছা, when the macroscopic properties are related to thermodynamics, then it is called statistical thermodynamics. তোমাদের সিলেবাসটা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর না। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হচ্ছে আরেকটু বড় এরিয়া। সেই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি করছে, এটা মাইক্রোস্কোপিক বেসিস অফ এনি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি সেটা নিয়ে ডিল করে। আর স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স হচ্ছে মাইক্রোস্কোপিক বেসিস অফ ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি সেটা নিয়ে ডিল করে। তার মানে দেখো, দিস মিন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ডিলস উইথ দ্য মাইক্রোস্কোপিক বেসিস অফ দ্য ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি। মানে ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টির মধ্যে ধরো ইন্টারনাল এনার্জি, এনথালপি, এনট্রপি, হেলমুথ এনার্জি, গিবস এনার্জি, কেমিক্যাল পোটেনশিয়াল, হিট ক্যাপাসিটি, এই বিভিন্ন রকমের ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি নিয়ে আমরা কনসেপ্ট, সেইগুলোকে জাস্ট মলিকুলার পয়েন্ট অফ ভিউতে বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে বুঝে নেওয়া, সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের মূল লক্ষ্য। তাহলে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স যে ডেফিনেশনটা বল, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের যে ডেফিনেশন বলো, সেটাকে বলবো যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ইজ এ সাবজেক্ট দ্যাট ডিলস উইথ মাইক্রোস্কোপিক বেসিস অফ দ্য ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিজ। ঠিক আছে। আচ্ছা, এবারে এই স্ট্যাটিস্টিক্যাল যে মেকানিক্স অ্যাজ এ হোল, তার অ্যাপ্রোচটা কি, বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের অ্যাপ্রোচটা কি? তুমি কাইনেটিক থিওরি অফ গ্যাস সেটাকে যেমন করে ভেবেছো সেই রকম করে ভাবো, তাহলে দেখবে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কাইনেটিক থিওরি অফ গ্যাসে তুমি কি করেছিলে? প্রথমেই হচ্ছে তুমি এরকম একটা মেনে নিয়েছিলে যে কোনো একটা ম্যাক্রোস্কোপিক গ্যাসিয়াস সিস্টেম, সেটা অ্যাকচুয়ালি হিউজ নাম্বার অফ মলিকুলস, তার কম্বিনেশন। এবারে সেই মলিকুলগুলো কেমন করে কি বিহেভ করবে, তার মতো করে কিছু পস্টুলেট বলা হয়েছিল। তারা পয়েন্ট মার্ক, তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, তাদের মধ্যে কলিশনটা ইলাস্টিক, দুটো কলিশনের মধ্যে তারা স্ট্রেট লাইনে মুভ করে, তাহলে দেওয়ালে ধাক্কা দেয়, সেখান থেকে প্রেশার পাওয়া যায়। তারপরে হচ্ছে তাদের একটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, তার ম্যানিফেস্টেশন টেম্পারেচার, হ্যানা তানা ইত্যাদি করে কিছু পস্টুলেট বলা হয়েছিল। এবারে সেই পস্টুলেটের উপরে বেস করে তোমাকে কিছু অঙ্ক কষতে হয়েছিল। অঙ্ক যেমন ধরো প্রেসারের এক্সপ্রেশন বা ফান্ডামেন্টাল বা বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি ডিরাইভ করার জন্য তোমাকে কিছু অঙ্ক কষতে হয়েছিল। এবার অঙ্ক করার সময় তো কিছু অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন তোমাকে ধরে নিতে হয়েছে, করে একটা ফাইনাল রেজাল্ট পেয়েছো, দেখেছো যে রেজাল্টটা কারেক্ট কিনা। যদি এক্সপেরিমেন্টাল যে রেজাল্টগুলো ছিল বা এম্পিরিক্যাল যে সমস্ত গ্যাস লস ছিল, চার্লস ল, বয়েস ল, অ্যাভোগাড্রোস ল, গেলুসাক ল, ডাল্টন ল, পার্শিয়াল প্রেশার, অ্যামাগাস ল, পার্শিয়াল ভলিউম, গ্রামস ল, ডিফিউশন, এই ধরনের মানে লয়ের সাথে তুমি কম্পেয়ার করে দেখেছো যে তোমার লটা আদৌ কারেক্ট ছিল। যদি কারেক্ট হয় তো ভালো, যদি কারেক্ট না হয় তোমাকে কি করতে হয়েছিল, এটাকে সুইটেবল মডিফাই করতে হয়েছিল। মডিফাই করে অন্যান্য সব ইকুয়েশন অফ স্টেটগুলোকে আনতে হয়েছিল, সেখান থেকে আইডিয়াল গ্যাস থেকে ভ্যান্ডাল ইকুয়েশন অফ স্টেট ইত্যাদি তুমি পাও। তাহলে এইটা হচ্ছে নর্মালি কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে টোটাল অ্যাপ্রোচটা। স্ট্যাটিস্টিক্যাল মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস কিন্তু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা পার্ট তুমি বলতে পারো। হ্যাঁ, যখন মানে এটা এটা আরেকটু জেনারেল, কিন্তু কাইনেটিক থিওরি অফ গ্যাস তুমি বলতে পারো প্রথম ফাউন্ডেশন অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ঠিক আছে, যেটা তুমি অলরেডি পড়েছো। তাহলে তার যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটাই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অ্যাপ্রোচ বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের অ্যাপ্রোচ, সেটা কেমন করে এগোচ্ছে সেটা আমি জাস্ট একটু বলার চেষ্টা করি। আচ্ছা, প্রথমেই দেখো আমি শুরু করছি এইরকম ভাবে, প্রথমেই অ্যাকনলেজ করো যে দ্যাট এ ম্যাক্রোস্কোপিক সিস্টেম ইজ কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ পার্টিকেলস, যাকে বলা হবে মলিকুলস। তাহলে প্রথমেই তুমি এই ব্যাপারটাকে মেনে নিচ্ছ যে কোন একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম বা বাল্ক সিস্টেম, সেটা হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেলস বা মলিকুলের কম্বিনেশন। দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাসে বেসিক্যালি সেটাই করা হয়েছে। তারপরে আইদার মেজার অর গেস দ্য স্ট্যাটিক অর ডাইনামিক প্রপার্টি অফ ইন্ডিভিজুয়াল মলিকুলস, দিস রিকোয়ার্স সার্টেন কাইন্ড অফ অ্যাজাম্পশনস। তাহলে
যেটা কাইনেটিক থিওরি অফ গ্যাসেও করা হয়েছিল, যে ইন্ডিভিজুয়াল, তারা হয়তো ডিরেক্ট এবং ইনডিরেক্ট কিছু প্রুফ ছিল যে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো কেমন করে বিহেভ করছে, যে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো পয়েন্ট মাস, ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো একে অপরের সাথে ইন্টারাক্ট করে না, ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো যখন মুভ করছে স্ট্রেট লাইনে মুভ করছে, ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো নিজেদের মধ্যে এবং দেয়ালে ধাক্কা দেয়, ধাক্কাগুলো ইলাস্টিক হয়। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর সঙ্গে কিছু প্রপার্টি তুমি অ্যাসোসিয়েট করছো, সেই প্রপার্টিগুলো সম্ভব হলে মাপবে। এখন তো অনেক ভালো ভালো সব যন্ত্র হয়ে গেছে, তাতে ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টি তুমি মাপতে পারো। আগে লোকে যেটা করতো, মাপা সবসময় সম্ভব ছিল না বলে লোকে জাস্ট গেস করতো, ঠিক আছে। এবং অবশ্যই গেস যখনই করবে তোমাকে কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হচ্ছে। কাইনেটিক থিওরি অফ গ্যাসে তুমি তো মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছো না, এই যে পয়েন্ট মাস ধরে নেওয়া এটা অ্যাজাম্পশন। তো তারা যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেয় সেটা তো অ্যাজাম্পশন, তাদের কলিশনটা ইলাস্টিক সেটা তো অ্যাজাম্পশন, তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি হওয়া বা র্যান্ডম ক্যাভিটি করে মুভ হয়, এগুলো সব তো অ্যাজাম্পশন। হ্যাঁ, তাহলে এই যখনই মানে হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেল তার ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলো কেমন করে বিহেভ করছে তোমাকে বুঝতে হয়, তখন কিন্তু অনেক সময় তোমাকে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেট নিতে হয়। আচ্ছা, থার্ড দিক এটা করতে হচ্ছে, মেক সাম কাইন্ড অফ অ্যাভারেজিং অফ দ্য মাইক্রোস্কোপিক প্রপার্টি টু গেট দ্য প্রপার্টি অফ দ্য ম্যাক্রোস্কোপিক সিস্টেম অ্যাজ এ হোল। দেখো, যেহেতু ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা এই মাইক্রোস্কোপিক যে পার্টিকেলস তাদের কম্বিনেশন, তাহলে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে বুঝতে গেলে তোমাকে মাইক্রোস্কোপিক প্রপার্টিগুলোকে বুঝতে হবে, বুঝে সেই মাইক্রোস্কোপিক প্রপার্টিগুলো সাম কাইন্ড অফ অ্যাভারেজিং করতে হবে। অ্যাভারেজিং করে ওভারঅল ম্যাক্রোস্কোপিক প্রপার্টিটা তুমি পাবে। মানে যেহেতু ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা তৈরি হয়েছে ওই মাইক্রোস্কোপিক পার্টিকেলের কম্বিনেশন দিয়ে, তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মাইক্রোস্কোপিক পার্টিকেলগুলো তোমার মানে মাইক্রোস্কোপিক পার্টিকেলগুলো কেমন করে বিহেভ করছে, সেই বিহেভিয়ারগুলোকে দেখে বুঝে নিয়ে তার একটা সাম কাইন্ড অফ অ্যাভারেজিং করতে হবে। অ্যাভারেজিং করে তোমাকে ম্যাক্রোস্কোপিক সিস্টেমের প্রপার্টিটাকে বোঝার চেষ্টা করতে হবে। আর কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? দেখো, তখন তুমি অ্যাভারেজিংটা করবে, এটা 2-4টে মলিকুলের অ্যাভারেজিং নয়। তুমি একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম যখন কনসিডার করছো, সেখানে তো মোরাললেস 1 মোল নাম্বার অফ মলিকুলস আছে, মানে অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারটা ভ্যালুটা দেখো 6.023 ইন্টু 10⁻23। অর্থাৎ তুমি যে ছোটোখাটো যে সিস্টেমটাও কনসিডার করছো, সেখানে 1 মোল বা তার কোনো একটা ফ্র্যাকশন তোমার মলিকুলস থাকছে। তার মানে এটা 10⁻23টা নয়, 10⁻22 হতে পারে, 10⁻21 হতে পারে। যাই হোক না কেন, এই মলিকুলের সংখ্যাটা কিন্তু হিউজ, যেটাকে আমরা মানে এমনিতে অ্যাপ্রক্সিমেটলি বলে এটা টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এবারে দেখো, এমনি ইনফাইনাইট নাম্বার অফ মলিকুলস, তাদের প্রপার্টিগুলোর অ্যাভারেজিং করা ইটস নট এ ম্যাটার অফ জোক, ঠিক আছে। মানে এটা একটা এক্সট্রিমলি একটা ডিফিকাল্ট সিচুয়েশন আর কি। মানে দেবে অ্যাভারেজিংটা তোমার মনে হয় এটা তো সেই একদম মানে এদের মধ্যে আবার ইন্টারাকশন আছে না, যে অ্যাভারেজিংটা তুমি যখন করছো তুমি জাস্ট সিম্পলি এরকম করে ফেললে যে মানে কি বলবো মানে মানে জাস্ট যোগ করে তত দিয়ে ভাগ করে দিলে এরকম তো নয়। তাদের মধ্যে বিভিন্ন রকম ইন্টারাকশন হ্যাঁ না তারা আছে। মানে এই অ্যাভারেজিং যে প্রসিডিওরটা, এটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন। সেটা এখানে বলা হচ্ছে যে নাম্বার অফ পার্টিকেলস ইন এ ম্যাক্রোস্কোপিক সিস্টেম ইজ হিউজ, মানে অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার। Averaging process is a non-trivial issue, requires certain assumptions or approximation. মানে তুমি যদি কিছু স্পেশাল সিম্পলিফাইড অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন ব্যবহার না করো, তুমি অ্যাভারেজিং প্রসেসটা তুমি করতে পারবে না। দেখো, এখানে অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশনটা ঢুকে গেল। তাহলে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো কেমন বিহেভ করছে সেগুলোকে বোঝার জন্য কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেট তোমাকে নিতে হচ্ছে। আবার এই অ্যাভারেজিং প্রসেসের মধ্যে তোমাকে কিছু অ্যাজাম্পশন তো নিতেই হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাপ্রক্সিমেশন নিতে হচ্ছে, নাহলে তুমি এই অ্যাভারেজিংটা করতে পারবে না। মানে অ্যাকচুয়ালি নেচারে মলিকুলগুলো কেমন করে বিহেভ করে সেইটাকে বুঝে নিয়ে একটা অ্যাভারেজিং করা একটু এক্সট্রিমলি ডিফিকাল্ট। তোমাকে তখন কিন্তু কিছু অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন সাহায্য নিতেই হয় এইটা। আচ্ছা, এবারে করে তো একটা রেজাল্ট নয় পেলে, এবারে ফাইনালি চেক হোয়েদার দ্য ফাইনাল রেজাল্ট ম্যাচ উইথ দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট অর অলরেডি এস্টাবলিশ কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্ট। মানে তুমি যেহেতু অনেক অ্যাজাম্পশন অনেক অ্যাপ্রক্সিমেশন ঢুকিয়ে দিয়েছো, ঢুকিয়ে দেওয়ার পরে ফাইনাল যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা ভুলভাল বেরোনোটা খুব স্বাভাবিক। এবারে ঠিক বেরিয়েছে কিনা সেটা তুমি কি করে চেক করবে? না, এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে কম্পেয়ার করে চেক করতে হবে, অথবা অলরেডি এস্টাবলিশ যে কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্টস আছে তার সঙ্গে চেক করে তোমাকে সেটা করতে হবে। যদি তারা ম্যাচ করে তো সুন্দর, ভালো ব্যাপার। যদি তারা ম্যাচ না করে তখন কি করতে হবে? তখন তোমাকে ওই অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশনগুলো সুইটেবলি মডিফাইড করতে হবে, বা একদম অ্যাডিকুয়েটলি মডিফাই করতে হবে। মডিফাই করে আবার ক্যালকুলেশনে রিডিউ করতে হবে। এটা বারবার করতে হবে ইটারেটিভলি, যতক্ষণ না পর্যন্ত তুমি মোরাললেস একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাচ্ছ। যেমন ধরো না, তুমি
এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশন গুলো ছিল, সেই অ্যাজাম্পশন গুলোর উপরে বেস করে কিছু অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করে পিভি ইকুয়াল টু এনআরটি এই আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা পেয়েছিল। কিন্তু বাস্তবে তুমি দেখতে পেলে যে এই ইকুয়েশন অফ স্টেটটা এক্সপেরিমেন্টাল সিনারিওটাকে কারেক্টলি এক্সপ্লেন করতে পারছে না। তখন তোমাকে কি করতে করতে হচ্ছে অ্যাজাম্প হবে অ্যাপ্রক্সিমেশনগুলোকে সুইটেবলি মডিফাই করতে হচ্ছে। প্রথম যে দুটো মডিফিকেশন হলো প্রেসার এবং ভলিউমে মডিফিকেশন, যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন এটা ন্যায় বলেছিল, এখন তুমি ধরো ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে, তাদেরকে পয়েন্ট মাস ধরেছিল, এখন বললে না তার একটা ফাইনাইট ভলিউম আছে। তো সেই অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশনগুলো মডিফাই করলাম, মডিফাই করে আবার ক্যালকুলেশনটা রিডিউ করলাম, করে তারা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট পেলে, যেটা একটু বেটার রেজাল্ট দিল। সেটা অ্যাবসলিউটলি কারেক্ট নয়, সেখানে তোমাকে এরপর আরো মডিফিকেশন গুলো করে 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 আসতে হবে এবং ততক্ষণ পর্যন্ত চলতে হবে যতক্ষণ না তুমি একটা কারেক্ট স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ বলো। যেমন ধরো ধরো কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট, মানে ব্যাপারটা কি হচ্ছে, কোয়ান্টাম মেকানিক্স তো পস্টুলেটের উপর বেশ করে, হ্যাঁ, কিন্তু এই 100 বছরের উপর ধরে এই কোয়ান্টাম মেকানিক্সটা না, মানে এত বড় বড় সব লোকেরা কোয়ান্টাম মেকানিক্সে কন্ট্রিবিউট করেছে এবং সে কন্ট্রিবিউট করে সেটাকে মডিফাইড হতে 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 এখন কোয়ান্টাম মেকানিক্সে যে জায়গায় পৌঁছেছে যেটা অ্যাবসলিউটলি কারেক্ট। মানে ধরো হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, প্রথমে তো ওটা পস্টুলেটের স্টেজে ছিল, ওয়েভ পার্টিকেল দুই রেখাতে পস্টুলেটের স্টেজে ছিল, ইত্যাদির উপরে বেস করে তুমি তো 5টা পস্টুলেট ব্যবহার করে কোয়ান্টাম মেকানিক্স করেছো। কিন্তু এবারে কোয়ান্টাম মেকানিক্যালি এক্স্যাক্টলি যদি কোনো একটা পার্টিকুলার প্রবলেম তুমি সলভ করতে পারো কোয়ান্টাম মেকানিক্যালি, তাহলে করে যে রেজাল্টটা পাচ্ছ, দেখো সেই রেজাল্টটা কিন্তু তোমার একদমই কারেক্ট রেজাল্ট। মানে ওই জন্যে যখন তারা লোকে যারা কোয়ান্টাম কেমিস্ট্রি করে বলে যে যদি তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট থাকে তো ভালো, যদি এক্সপেরিমেন্টাল রেজাল্টটা থাকে না থাকে, তখন বলা হয় একটা ফুল সিআই রেজাল্ট বলা হয়। ফুল সিআই, ফুল কনফিগারেশন ইন্টারাকশন রেজাল্ট, সেটা হচ্ছে কোনো একটা গিভেন বেসিসে বেস্ট পসিবল রেজাল্ট তার সঙ্গে কম্পেয়ার করতে বলে। মানে সব সময় তুমি ধরো নতুন একটা থিওরি দিচ্ছ, সেই থিওরিটা ঠিক না ভুল তুমি কি করে বুঝবে? যার এক্সপেরিমেন্টাল রেজাল্ট আছে সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে কম্পেয়ার করবে, আর যদি না থাকে তাহলে অলরেডি লোকে যেটা মেনে নিয়েছে এটা হচ্ছে তোমার মানে কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্ট, তার সঙ্গে তোমাকে কম্পেয়ার করতে হবে। এবারে কোয়ান্টাম মেকানিক্যাল অনেক রেজাল্ট আছে যেগুলো কারেক্ট রেজাল্ট আছে, হ্যাঁ, মানে মানে থিওরিটিক্যাল রেজাল্ট কিন্তু কারেক্ট রেজাল্ট। স্পেকট্রোস্কোপিক প্রচুর রেজাল্ট থিওরিটিক্যাল স্পেকট্রোস্কোপি করে পাওয়া যায়, যেখানে কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড প্যাকেজ ইউজ করে, সেগুলোকে ধরে নেওয়া হয় একটা কারেক্ট রেজাল্ট। তা তোমার রেজাল্টটা দেখতে হবে ওই রেজাল্টগুলোর সাথেও মিলছে কিনা। মানে এক্সপেরিমেন্টের থেকে তো ভালো কিছু হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো এক্সপেরিমেন্টের রেজাল্ট না অ্যাভেলেবেল হয় না, মানে কোনো একটা পার্টিকুলার মলিকুল তারা তো স্পেকট্রা তৈরিই করা যায়নি, স্পেকট্রা নেওয়াই যায়নি, তখন তার থিওরিটিক্যাল স্পেকট্রা এক্সিস্ট করে, তার সঙ্গে তোমাকে কম্পেয়ার করতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো আর। ঠিক আছে, তাহলে এই 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 জায়গাটা খুব ভালো করে তোমাকে বুঝতে হলো। এক হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক জিনিসটা কি সেটা আমি ভালো করে বলেছি, আর অ্যাপ্রোচ অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক, হ্যাঁ, তাহলে এই পরপর করে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক যখন তুমি করবে কোন একটা পার্টিকুলার প্রবলেম যখন করবে, তুমি এই স্টেপসগুলো ইনভলভ আছে। কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে এক্সাম্পল হিসেবে ধরে আমি তোমাকে দেখালাম যে এই স্টেপসগুলো কেমন করে আস্তে 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 ইনভলভ হয়েছে। ঠিক আছে, বুঝেছিস জয়ন্ত? তুই আমার কাছে পড়া ছেড়ে দিচ্ছিলিস, আমার খুব দুঃখ হচ্ছিল জয়ন্ত। হ্যাঁ, আরে আমি এই সুব্রত টুব্রত যখন পড়তে আসি প্রত্যেক দিন তোর খবর নেই, জয়ন্ত ছেলেটা কোথায় গেল, জয়ন্ত ছেলেটা কোথায় গেল। একটা কিছু কিছু মানুষের প্রতি তো একটা ভালোবাসা জন্মে যায়, তোদের ছেলেদের প্রতি কত আমার ভালোবাসা জন্মে গেছে, আর তোরা পড়বি না বলছিলিস, মনে দুঃখ হয় না বল? কি রে তুই তো, হ্যাঁ অনলাইনে ঠিক আছে, মানে অফলাইন না হলে অনলাইন, হ্যাঁ সেটা কিছু করতে হবে। আসলে অফলাইনে তোদের মুখটা দেখলে ভাল লাগে দিনের শেষে না, ওই জন্য আমি অফলাইনের কথা বলি আর কি। হ্যাঁ, মুখ টুকগুলো দেখলে বেশ ভালো টালো লাগে। হ্যাঁ, এ করে যে ঠিক আছে একদিন নয় গল্প করতে গেলি, সারা জীবন তো অনেক পড়াশোনা করছিস, হ্যাঁ, কলেজে ধর মানে দিনরাত তো আছেই, একটুখানি মানে এ হলো একটা, মানে একটুখানি আউটিং টাইপের হলো,
হ্যাঁ ঠিক আছে, মানে এতে ভালো কচুরি পাওয়া যায় তো দেখেছিস সব বাজারে, একটা ভালো কচুরি খেলি, একটা জিলিপি খেলি, হ্যাঁ গিয়ে ক্লাস টাস করলি সুন্দর একটা বেশ একটা আউটিং টাইপের পায় আর কি। হুম। তারপর ধর এই মিশনে পড়িস টরিস, হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে যে তোর কোনো ছাত্রীদের সাথে দেখা টাকা হচ্ছে না, বাইরে বেরোলে দু চারটে ছাত্রছাত্রী দেখলি, হ্যাঁ কি রে জয়ন্ত? হুম, ওই জয়ন্ত, হ্যাঁ আমরা তো মানে আমরা মিশনে যখন পড়তাম আমরা তো মানে ওই যেদিন বাইরে বেরোতে পারবো মানে সেদিন একটা মানে একটা বেশ একটা কি একটা ভালো ব্যাপার আর কি। হ্যাঁ এই করে আর তোরা কি করছিস, তোরা হচ্ছে আরো ঘরকুনো হয়ে যাচ্ছে, এই মোবাইলটাই কাল করেছে বুঝলি তো। এই মোবাইলেই তো তোর হচ্ছে দিনরাত মোবাইলের দেখে মুখ দিয়ে বসে আছিস। হ্যাঁ, চলো শুরু করি। মানে এবার তোরা যদি সবাই অনলাইনে পড়ে নিস তাহলে আর অফলাইন ব্যাচটা আর মানে বাঁচিয়ে রাখা যাবে না এ করে। কারণ তোর মানে বাইরের তো কজন হচ্ছে মানে 7 জন না 8 জন বলেছে তারা পড়তে আসতে পারে, তার রঞ্জিতকে মানে ইনক্লুড করে যারা অফলাইনে পড়তে আসতে চায়, তাই তো আসতো খান ছয়েক আসতো। আর তোরা খান ছয়েক আসতিস মিলে 12-13 জন আসতো। এবার তোরা যদি কেউ আসবো না ঠিক করিস তাহলে আর মানে এই ব্যাচ বাঁচিয়ে রাখা যাবে না, কি আর করা যাবে। চলো আচ্ছা দেখো এবারে, আচ্ছা এবারে লোকে কথা হচ্ছে যে আমি তো পড়বো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। এই থার্মোডাইনামিক্স নামটা শুনেই তুমি বুঝতে পারছো যে আগে আর একটা থার্মোডাইনামিক্স ছিল যেটা বেসিক্যালি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, যেটা আমরা অলরেডি পড়েছি এই যে জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, হ্যানা ত্যানা করে তুমি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সটা পড়েছো এবং তা দিয়ে অনেক কিছু বুঝেছো। এবং আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের ইন্ট্রোডাক্টরি ক্লাসটা কিন্তু খুব ভালো। ওটা কিন্তু তুমি দেখো, দেখে দেখবে সেখানে যে একটা পার্টিকুলার জায়গা আমি অ্যাকচুয়ালি জোর দিয়েছিলাম সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স মানে থার্মোডাইনামিক্স হচ্ছে মানে কি বলবো দ্য বেস্ট সাবজেক্ট যেটা হতে পারে, যেটা আইনস্টাইন থেকে শুরু করে আরো অনেকেই বলেছেন আর কি, যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স থেকে ভালো সাবজেক্ট আর হয় না আর কি, তার সিম্পলিসিটির জন্য, তার ইউনিভার্সালিটির জন্য, তার অ্যাকসেপ্টেবিলিটির জন্য, হ্যাঁ তার কোনো মানে এরার ফ্রি একটা জাস্ট থিওরি। মানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স শুধুই তার স্ট্রেন্থ হয়তো ঠিক আছে ফার্স্ট লাই লিমিটেশন ছিল সেটা সেকেন্ড ল ম্যানেজ করে দিচ্ছে, সেকেন্ড লাই লিমিটেশন ছিল থার্ড লা ম্যানেজ করে, কিন্তু ওভারঅল যে থার্মোডাইনামিক্স আর কি তার যে লিমিটেশন কিছু থাকতে পারে এটা লোকে প্রথমে মানে লোকে ভাবতেই পারে না আর কি, মানে ওর থেকে ভালো থিওরি আর হয় না। তাহলে লোকে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পড়বে কেন? এটা হচ্ছে মোদ্দা কথা। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে যদি কোনো লিমিটেশন না থাকে তাহলে লোকে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতেই যাবে কেন, বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বুঝবেই কেন, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এই সাবজেক্টটা ডেভেলপই বা করবে কেন? সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন, যে তাহলে নিশ্চয়ই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের কোথাও কিছু লিমিটেশন আছে। আচ্ছা লিমিটেশন গুলো কি? মানে লিমিটেশন গুলো মানে জোর করে যদি আনা যে সেইভাবে ঠিক লিমিটেশন বলা যায় না, কিন্তু স্টিল মানে একটা সাম কাইন্ড অফ একটা প্রবলেম আছে আর কি। তাহলে কি না ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ইজ ইউনিভার্সাল, ডাজ নট বদার উইথ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড কম্পোনেন্টস অফ দ্য সিস্টেম। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এই যে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য কম্পোনেন্ট সেটা নিয়ে যে ইন্টারেস্টেড নয়, এটাই হচ্ছে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের স্ট্রেংথ। বা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ক্যানট, এটা ক্যানট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন্স। এটা যে ক্যান নট বলে কিছু হয় না, এটা ক্যানট হবে। হ্যাঁ 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 এটা বললাম যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারে না। দেখো তুমি ভালো করে খেয়াল করে দেখো যে প্রশ্নগুলোর কথা আমি বলছি, যে প্রশ্নগুলোর উত্তর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে আছে কিনা। ধরো এনট্রপি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে তুমি এনট্রপি চেঞ্জ বোঝো, কিন্তু যে এনট্রপিটা যেটা আমরা বলতাম যে মেজার অফ মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার এরকম একটা স্টেটমেন্ট আমি করতাম, তাহলে তার মানে কি মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে এন্ট্রপিকে তুমি যদি বুঝতে চাও, মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে এন্ট্রপিকে যদি বুঝতে চাও, সেটা কি বলা হয়েছিল যে এন্ট্রপি ইজ এ মেজার অফ মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার। যেখানে ডিজঅর্ডারনেসটা বাড়ে, র্যান্ডামনেস বাড়ে, ক্যাওসনেস বাড়ে, সেখানে এন্ট্রপি বাড়ে। দেখো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে সেটা কোনো ডেসক্রিপশন ছিল না। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের সেকেন্ড লতে তুমি যখন এন্ট্রপি ইন্ট্রোডিউস করছো তুমি যখন এন্ট্রপি চেঞ্জ দেখছো, থার্ড ল থার্মোডাইনামিক্সে ঠিক আছে তুমি এন্ট্রপিটা তুমি মানে অ্যাবসলিউট এন্ট্রপি নিয়ে তুমি কথাবার্তা বলছো, কিন্তু এনট্রপির যে মাইক্রোস্কোপিক বেসিসটাও যেটা অ্যাকচুয়ালি ফাইনাল অ্যান্সারটা হচ্ছে
এন্ট্রপি যে মেজার অফ মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার, তাহলে এই যে মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার মানেই ওটা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে হবে, কিন্তু বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স তো তোমাকে সেই স্কোপটা দেয় না। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স তো মানে একটা সিস্টেমের ভেতরে আদৌ গ্যাস মলিকুল আছে কি না আছে, গ্যাস মলিকুলগুলোর নেচার কি, বিহেভিয়ার কি, এসব নিয়ে তো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বদারই নয়। কিন্তু দেখো এন্ট্রপির যদি মাইক্রোস্কোপিক বেসিস বুঝতে হয় তাহলে কিন্তু তোমাকে সেই মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ঢুকে গিয়েই তোমাকে দেখতে হবে। তো হোয়াট ইজ দ্য মাইক্রোস্কোপিক বেসিস অফ এন্ট্রপি, তার কোনো উত্তর কিন্তু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে নেই। হোয়াট ইজ দ্য মাইক্রোস্কোপিক বেসিস অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এই যে বলা হয় যে ইউনিভার্সের এন্ট্রপিটা অলওয়েজ ইনক্রিজ করবে ইন এ স্পন্টেনিয়াস প্রসেস and it attains its maximum limiting value when equilibrium is established, এটা ঠিক কেন, এর কি কোনো উত্তর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে আছে? ওটা ল হিসেবে বলে দেওয়া হচ্ছে যে কেন কোনো একটা স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ করবে, কেনই বা অ্যাবসলিউট এন্ট্রপিটি তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাবে যখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হবে। এর এই কেন উত্তরটা কিন্তু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে নেই। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের স্টেটমেন্টটা আছে কিন্তু কেনর উত্তরটা কিন্তু নেই। হোয়াট ইজ দ্য মাইক্রোস্কোপিক বেসিস অফ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেই যে বলা হয় আমি পরে পড়বো, মানে আমাদের এর মধ্যেই আছে যে তোমার যেটা কথা হচ্ছে দেখবে যে কোনো একটা পিওর এন্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিডের জন্য অ্যাবসলিউট এন্ট্রপিটা জিরো হচ্ছে যখন টেম্পারেচারটা জিরো কেলভিন। তা টেম্পারেচারটা যখন জিরো কেলভিন হয়ে যাচ্ছে তখন পিওর এন্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিডের জন্য অ্যাবসলিউট এন্ট্রপিটা কেন জিরো হচ্ছে, মানে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এটাই বলে যে ফর এ পিওর এন্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড অ্যাবসলিউট এন্ট্রপি জিরো হবে যখন টেম্পারেচারটা জিরো কেলভিন হবে। কিন্তু এটা কেন, এর যে উত্তরটা, এটা কিন্তু দেখো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স আর কোনো কিন্তু উত্তর নেই। ধরো আমি একটা ইকুয়েশন অফ স্টেট জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, এম্পিরিক্যাল গ্যাস ল থেকে পিভি ইকুয়াল টু এনআরটি এই ইকুয়েশনটা তুমি তৈরি করে ফেলতে পারবে। আবার সেই ইকুয়েশনটাকে যদি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, যেটা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে তুমি পাও আর কি, পি ইকুয়াল টু 1 তার রো স্কয়ার, সেখান থেকে পিভি ইকুয়াল টু এনআরটি ডিফাইন করতে পারো, এস্টাবলিশ করতে পারো। তাহলে এই যে ইকুয়েশন অফ স্টেট যেটা এম্পিরিক্যাল গ্যাস লস থেকে আসছিল, তার যে মাইক্রোস্কোপিক বেসিসটা, যেটা বেশি করে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আসে, যে কাইনেটিক থিওরি অফ গ্যাসটা সার্টেনলি ক্লাসিক্যাল যেটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের একটা পার্ট আর কি। তাহলে এই যে মাইক্রোস্কোপিক বেসিস অফ ইকুয়েশন অফ স্টেট, তার উত্তর কিন্তু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে ছিল না। এই তোমার স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কিন্তু তার একটা সদুত্তর তোমার দিতে পারছে। তার মানে দেখো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে ছিল না। দেখো যে প্রশ্ন, আরো অনেক প্রশ্ন আছে, এই যে প্রশ্নগুলো, এর উত্তর কি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে আদৌ ছিল? ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে কি এর কোনো উত্তর আছে যে কেন ল্যাটিস হিট ক্যাপাসিটিটা, যেটা আমি এখানে লিখিনি, মানে আরো অনেক আছে তো সেই জন্য আমি ডট 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 দিয়ে চালিয়ে দিয়েছি আর কি। ধরো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে কি এর কোনো উত্তর আছে যে কেন কার একটা ল্যাটিস হিট ক্যাপাসিটিটা টেম্পারেচার বাড়ালে বাড়ে? এর কিন্তু কোনো উত্তর নেই। তার উত্তর কিন্তু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আমাকে দিতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই যে মানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স একটা ইউনিভার্সাল, যে যা যে কোনো ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য কম্পোনেন্টস অফ এ সিস্টেম সেটা নিয়ে বদার করে না, সেটা যেমন ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের স্ট্রেংথ, অ্যাট দ্য সেম টাইম আমি যদি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে সার্টেন জিনিস বুঝতে চাই, সেই বোঝার স্কোপটা কিন্তু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের নেই। বুঝতে না পারলে তুমি তো মনিটর করতে পারবে না, তাই না? তোমাকে ভেতরে ভিতরে ঢুকে, মানে সেই একটা চিকিৎসার মতো আর কি, তোমার জ্বর হয়েছে, তুমি বাইরে ম্যানিফেস্টেশন দেখতে পেরে গাটা গরম, এবারে তোমাকে কিছু ইনভেস্টিগেশন মাইক্রোস্কোপিক লেভেলে যদি না করো, তুমি বুঝবে কি করে যে জ্বরের উৎসটা কোথায়? ডেঙ্গু থেকে হচ্ছে, নাকি ম্যালেরিয়া থেকে হচ্ছে, নাকি টাইফয়েড থেকে হচ্ছে, নাকি ভেতরে কোনো ইন্টারনাল ইনফেকশন আছে সেখান থেকে হচ্ছে? তাই জ্বরের উৎসটা তোমার জানতে হবে। তাই উৎসটা জানাটা, সেটাই হচ্ছে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউতে জানা, মলিকুলার পয়েন্ট অফ ভিউতে জানা। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কিন্তু সেই কাজটা করবে, তবেই তুমি ভ্যাকসিন বানাতে পারবে, তবেই তার মতো করে তুমি জাস্ট চেঞ্জ করতে পারবে ভেতর থেকে গিয়ে। ঠিক আছে? বুঝতে পারলে যে লিমিটেশন অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, তাহলে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কিন্তু এই প্রশ্নগুলো উত্তরটা দিতে পারবে। সেটাই জন্যই আমি চলে আসছি স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেবিলিটি অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সেটাও কিন্তু ইউনিভার্সাল, মানে ইউনিভার্সাল মানে হচ্ছে, এই কথাটার মানে একটু তোমাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, মানে মানে তার কারণটা হচ্ছে যে এই যে কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা তুমি যে কোনো সাইজের সিস্টেমে তুমি ব্যবহার করতে পারবে, মানে সেল টিস্যু থেকে শুরু করে একটা বিগ ইউনিভার্সের মতো সিস্টেম, সেখানে তুমি লজ অফ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স তুমি ব্যবহার করতে পারবে। ইন এনি স্টেটস অফ ম্যাটার লাইক সলিড, লিকুইড, গ্যাস আর প্লাজমা, যে কোনো স্টেটস অফ ম্যাটারের জন্য তুমি প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ব্যবহার করতে পারবে। যে কোনো টেম্পারেচার রেঞ্জে, মানে বোস-আইনস্টাইন কনডেনসেশন যখন হচ্ছে সেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকেই আসে। হ্যাঁ, সেটা যেমন প্রচন্ড লো টেম্পারেচারে ঘটে, সেটা যখন তুমি বুঝতে পারছো,
অ্যাট দ্য সেম টাইম ধরো তোমার প্রচন্ড হাই টেম্পারেচারে, যেখানে তোমার সূর্যে কি হচ্ছে টচ্ছে আর কি, সেই জায়গাতেও তোমার প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ব্যবহৃত হচ্ছে আর কি। তার মানে এই যে কেন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটাকে ইউনিভার্সাল বলা হচ্ছে, কারণ যে কোনো সাইজের সিস্টেম এটাকে তুমি ব্যবহার করতে পারছো, যে কোনো স্টেটস অফ ম্যাটারে ব্যবহার করতে পারছো, যে কোনো টেম্পারেচার রেঞ্জে তুমি ব্যবহার করতে পারছো, সেই জন্য এটা তোমার ইউনিভার্সাল। মানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সও ইউনিভার্সাল, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও কিন্তু ইউনিভার্সাল। তো দেখো আমি কিছু বেসিক কথাবার্তা প্রথমে বলে নিলাম। এই যে কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তাগুলো তোমার জেনারেল কথাবার্তা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের প্রথমে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে বা শুরুর দিকে বা প্রিফেস যেখানে লেখা থাকে, এই প্রিফেসের মধ্যে কিন্তু এই কথাবার্তাগুলো বলা থাকে। তাহলে সেটা একটুখানি রিক্যাপচুলেট করে নেওয়া যায়। তাহলে আমি কি কি জিনিস অ্যাকচুয়ালি কভার করেছি, সেটা হচ্ছে এই যে দুটো টাইপের সিস্টেম। প্রথম সিস্টেমটা হচ্ছে অ্যাজাম্পশন বা পস্টুলেট দিয়ে স্টার্ট হবে, অ্যাজাম্পশন বা পস্টুলেট থাকবে না। আর পরের টাইপটা হচ্ছে অ্যাজাম্পশন বা পস্টুলেট দিয়ে স্টার্ট হবে। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স হচ্ছে অ্যাজাম্পশন বা পস্টুলেট দিয়েই গল্পটা স্টার্ট করবে। সেটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা কি বলেছিলাম, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ডিলস উইথ দ্য মাইক্রোস্কোপিক বেসিস অফ দ্য ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিজ। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অ্যাপ্রোচটা আমরা বলেছিলাম, ঠিক আছে, পরপর পরপর করে কি করতে হচ্ছে অ্যাকচুয়ালি। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের লিমিটেশন বলেছি, সেখানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের দরকার পড়ছে। আর স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেবিলিটি নিয়ে একটু কথাবার্তা বললাম, ওটাকে ইউনিভার্সাল, সেটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, হলো? আচ্ছা আচ্ছা, নেক্সট যে কাজটা আমি করব সেটা হচ্ছে যে, যেমন ধরো তুমি যখন থার্মোডাইনামিক্স পড়েছিলে, প্রথমে ওই থার্মোডাইনামিক্সটাকে তুমি ইন্ট্রোডিউস করে দেওয়ার পরে প্রথম দিকে আমাদের ওটা একটা ক্লাসে হয় না, কারণ থার্মোডাইনামিক্সটা অনেক বড় এরিয়া বলে একটা ক্লাসে হয় না। প্রথম দু তিনটে ক্লাসে না আমি কিছু টার্মস ইন্ট্রোডিউস করি বা টার্মিনোলজি ইন্ট্রোডিউস করি, যে টার্মিনোলজিস গুলো তোমার ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে বারবার বারবার করে লাগে। তোমার সিস্টেম, সারাউন্ডিং, ইউনিভার্সাল, বাউন্ডারি, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন টাইপের প্রসেস, এইসব টার্মগুলো প্রথমে ইন্ট্রোডিউস করতে হতো, পরে সেই টার্মগুলোকে তুমি অবলীলায় ব্যবহার করতে এসেছো। আচ্ছা, ঠিক একই রকম ভাবে যখন তুমি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স করবে, তখনও কতগুলো টার্মস আছে, যে টার্মস গুলো বারবার বারবার ফিরে আসে। যেমন ধরো থার্মোডাইনামিক সিস্টেম, ধরো ম্যাক্রো স্টেট, ধরো মাইক্রো স্টেট, ধরো কনফিগারেশন, ধরো থার্মোডাইনামিক ওয়েট বা থার্মোডাইনামিক প্রবাবিলিটি, এই ধরনের কিছু টার্ম দেখবে বারবার 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 ব্যবহৃত হবে। তো সেইগুলো আমরা প্রথমে একটুখানি বলে নিচ্ছি, ঠিক আছে? তাহলে তাহলে আমরা প্রথমে যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। আচ্ছা, থার্মোডাইনামিক সিস্টেম জাস্ট সিম্পল ডেফিনেশনটা হচ্ছে এ ম্যাক্রোস্কোপিক ও বাল্ক সিস্টেম আর লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স আর অ্যাপ্লিকেবল, যেটা আমি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স পড়ানোর সময় থার্মোডাইনামিক সিস্টেম তার ডেফিনেশন দিয়েছি। এখনো আমি তোমার ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের ডেফিনেশন দিলাম, ঠিক আছে? তাহলে ম্যাক্রোস্কোপিক ও বাল্ক সিস্টেম আর লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স আর অ্যাপ্লিকেবল, তাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। এরকম বলা হতো না যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স হচ্ছে তোমার এর জন্য অ্যাপ্লিকেবল, তোমার, হ্যাঁ, মানে কি বলছিলাম, হ্যাঁ, এরকম বলা হতো না ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল, মাইক্রোস্কোপিক পার্টিকেলের জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে জেনারেল সেন্সে ওই ম্যাক্রোস্কোপিক মানে শুধু সাইজ বড় নয়, বা বাল্ক সিস্টেম মানে শুধু সাইজ বড় নয়, সেই ম্যাক্রোস্কোপ বাল্ক সিস্টেমকে ক্যারেক্টারাইজ করা হবে তিনটে প্রপার্টি দিয়ে। সেটা কি? একটা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেল এন, এটা টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এখানে একটুখানি মানে কারেকশনের দরকার আছে। এই যে ইনফিনিটি মানে কিন্তু টু সেন্সে ইনফিনিটি নয়। ইনফিনিটি যখন বলছি, এটা কিন্তু টু সেন্সে, এটা কিন্তু ইনফিনিটি নয়। ইনফিনিটি মানে হচ্ছে তোমার অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার, মানে হিউজ নাম্বার অফ পার্টিকেল, হিউজ হিউজ মানে অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার, সেটাকে আমি এখানে ইনফিনিটি বলছি। আচ্ছা, ভলিউম অফ দ্য কন্টেনার সেটাও টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এখানেও এই যে ভলিউম অফ দ্য কন্টেনার টেন্ডস টু ইনফিনিটি মানে সত্যি সত্যি ভলিউমটা ইনফিনিটি নয়। ভলিউমটা ইনফিনিটি ইন দ্য সেন্স যে ইন্ডিভিজুয়াল যে মলিকুলগুলো, তার যে ভলিউম, তার রেসপেক্টে টোটাল কন্টেনারের ভলিউমটা অনেক 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 বেশি। তাহলে ইন্ডিভিজুয়াল মলিকুলের যে ভলিউম, তার রেসপেক্টে কন্টেনারের ভলিউমটা হচ্ছে অনেক 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 বেশি। সেই রেসপেক্টে ভলিউম অফ দ্য কন্টেনার টেন্ডস টু ইনফিনিটি। এইটা কিন্তু নাম্বার ডেন্সিটি, অর্থাৎ পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস আছে, নাম্বার ডেন্সিটি এন টি লেখাটা এন বাই ভি, এটা কিন্তু তোমার ফাইনাইট। তাহলে দেখো তোমার এর তিনটে ক্যারেক্টারিস্টিক ফিচার্স। একটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল এন টেন্ডস টু ইনফিনিটি, টোটাল ভলিউম অফ দ্য কন্টেনার ভি টেন্ডস টু ইনফিনিটি, বা নাম্বার ডেন্সিটি এন টির লেখাটা এন বাই ভি ফাইনাইট। এই তিনটে বৈশিষ্ট্য যদি থাকে,
তাহলে সেই সিস্টেমগুলোকে বলা হবে একটা থার্মোডাইনামিক সিস্টেম। আর ইন অ্যাডিশন টু দ্যাট তুমি দেখবে যে এর সঙ্গে সঙ্গে না আরো দু একটা জিনিস তোমার থাকতে হয়। যেমন সিস্টেমটা বলা হয় হাইড্রোস্ট্যাটিক হতে হয়। হাইড্রোস্ট্যাটিক হতে হয় মানে হচ্ছে সিস্টেমটা তোমার হোমোজিনিয়াস হবে, তার আইসোট্রপিক প্রেসার থাকবে, আর কোনো এক্সটার্নাল ফোর্স ফিল্ড থাকবে না। মানে তুমি যখন লজ অফ থার্মোডাইনামিক্স যখন ব্যবহার করবে, এর সঙ্গে সঙ্গে মানে এটা নর্মালি থার্মোডাইনামিক সিস্টেমের ডেফিনেশন, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস বলে যে তুমি অ্যাকচুয়ালি যখন লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ব্যবহার করবে, আরো কতগুলো রেস্ট্রিকশন থাকে। রেস্ট্রিকশন মানে ধরো মানে কোনো এক্সটার্নাল ফোর্স ফিল্ড নাই, মানে ধরো আমি জাস্ট এইভাবে ভাবছি যে যেহেতু মলিকুলগুলো তারা পয়েন্ট মাস, মানে মলিকুলগুলো যেহেতু ম্যাসিভ পার্টিকেল, তাদের মাস আছে, তো তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন সবসময় আছে। সেই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটা কিন্তু ধরা হয় না। হ্যাঁ, সেই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ধরে নেয় এতটাই নেগলিজেবল, ওটাকে তুমি জাস্ট ইগনোর করতে পারো। বা তুমি কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ড তুমি ওখানে দিচ্ছ না আর কি, এটা। আচ্ছা, প্রেসারটা তোমার সর্বত্র সমান। সর্বত্র সমান মানে হচ্ছে যে তোমার ধরো একটা কিউবিক কন্টেনার আছে, তার 6টা দেওয়াল আছে, 6টা দেওয়াল সব দিকে কিন্তু প্রেসারটা ইউনিফর্ম, সেটাকে বলে আইসোট্রপিক প্রেসার। প্রেসারের কোনো ডিরেকশনাল ডিপেন্ডেন্সি নেই। যদি বাতাস বইতো তাহলে একদিকে প্রেসার বেশি একদিকে কম, প্রেসার কম, তুমি জানো। তাহলে এরকম সিচুয়েশন কিন্তু এখানে নেই, এমনভাবে ওটা ইকুইলিব্রিয়ামে আছে যে তাদের মধ্যে একটা আইসোট্রপিক প্রেসার থাকছে, আর তারা হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস যে থার্মোডাইনামিক সিস্টেম তুমি কনসিডার করছো, যে পার্টিকুলার রিজিয়নে তুমি বেসিক্যালি লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ব্যবহার করতে পারো, সেটা তোমার হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস না হলে এই যে এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টির যে ডেফিনেশনটা তুমি ঠিক করো, যে সিস্টেমটা দুভাগ করলে এক্সটেন্সিভ প্রপার্টির জন্য প্রপার্টিটাও অর্ধেক অর্ধেক হয়ে যাবে, আর ইন্টেন্সিভ প্রপার্টির জন্য প্রপার্টিটা কিছু চেঞ্জ হবে না। এই যে জায়গাগুলো আর কি, এই জায়গাগুলো তোমাকে ইম্পর্টেন্ট আছে। তার মানে এর সঙ্গে তোমার সিস্টেমটাকে যেটাকে বলা হয় ইয়ে হতে হয়, মানে হাইড্রোস্ট্যাটিক সিস্টেম হতে হয়। হাইড্রোস্ট্যাটিক সিস্টেম ক্যারেক্টারাইজ হচ্ছে 3টে জিনিস দিয়ে। কি সেই 3টে জিনিস? একটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস হতে হবে, 2 নম্বর কোনো এক্সটার্নাল ফোর্স ফিল্ড থাকতে হবে না, 3 নম্বর হচ্ছে প্রেসারটা আইসোট্রপিক হতে হবে। তাহলে এই যে থার্মোডাইনামিক সিস্টেম, তার সঙ্গে ওই 3টে সিস্টেমকে যদি জুড়ে দাও, তাহলে তুমি প্রিন্সিপাল অফ থার্মোডাইনামিক্স তুমি প্রপারলি ব্যবহার করতে পারছো। ঠিক আছে? পরিষ্কার হলো ব্যাপারটা? হচ্ছে? আচ্ছা আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে ম্যাক পোস্টেড এবং তার সঙ্গে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, এইটা নিয়ে আমি কিছু এবার কথাবার্তা বলবো। ধরো তুমি এমনি 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 ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে যখন একটা থার্মোডাইনামিক সিস্টেম বলতে, তার একটা স্টেট বলে কথা বলতে, তো একটা আইডিয়াল গেসিয়াস সিস্টেম। সে আইডিয়াল গেসিয়াস সিস্টেম সেটাকে ক্যারেক্টারাইজ হচ্ছে কি দিয়ে? প্রেসার, ভলিউম, টেম্পারেচার, নাম্বার অফ মোলস, এগুলো দিয়ে তো ক্যারেক্টারাইজ হচ্ছে। তাই যে প্রেসার, ভলিউম, টেম্পারেচার, নাম্বার অফ মোল, তাদের যখন কিছু স্পেসিফিক ভ্যালু তুমি ঠিক করে দিচ্ছ, তার মানে হচ্ছে তুমি বেসিক্যালি কি করলে না, তুমি একটা পার্টিকুলার থার্মোডাইনামিক স্টেটে রইলে, তাই না? মানে ধরো একটা আইডিয়াল গ্যাস, তার প্রেসারটা P1, ভলিউমটা V1, টেম্পারেচার T1, নাম্বার অফ পার্টিকেলস N1, নাম্বার অফ মোলস হচ্ছে N1, তাহলে P1 V1 T1 N1, এইটা কিন্তু একটা স্টেট রিপ্রেজেন্ট করছে। আবার ধরো ওই সিস্টেমটাই P2 V2 T2 N2 তে আছে, তাহলে P2 V2 N2 আর T2 এরা বেসিক্যালি আর একটা স্টেট রিপ্রেজেন্ট করছে, এবং তাদের মধ্যে একটা রিলেশন থাকে যেটা তোমার ইকুয়েশন অফ স্টেট দেয়। তাহলে এবারে আমি প্রথমে একটা আইসোলেটেড সিস্টেম কনসিডার করি। তাহলে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পার্টিকেলস এনটাকে তুমি ফিক্স করে দিলে, টোটাল ভলিউমটাকে ফিক্স করে দিলে, টোটাল এনার্জিটাকে ফিক্স করে দিলে, তাহলে এন ভিই এইটাকে ফিক্স করে দিলে তুমি একটা পার্টিকুলার স্টেটে রইলে, যাকে বলা হবে একটা ম্যাক্রো স্টেট। তাহলে একটা ম্যাক্রো স্টেট বাই ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা আইসোলেটেড সিস্টেম যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল ভলিউম ও টোটাল এনার্জি ফিক্সড হয়ে গেছে। তাহলে এন ভিই ফিক্সড হয়ে গেলে তোমার যে স্টেটটা তুমি পাচ্ছ সেটাকে বলা হচ্ছে একটা ম্যাক্রো স্টেট। তাহলে ম্যাক্রো স্টেট মানে বেসিক্যালি একদম থার্মোডাইনামিক স্টেটের মতোই। ওকে তো শুধু প্রেসার, ভলিউম, টেম্পারেচার, নাম্বার অফ মোলস এরকম বলা হতো, তখন তার বদলে এখানে বলা হচ্ছে এন ভি আর ই, টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল ভলিউম আর টোটাল এনার্জি। এই 3টের যদি একদম স্পেসিফিক ভ্যালু তুমি বলে দাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি একটা ম্যাক্রো স্টেট তৈরি করলে। তাহলে ম্যাক্রো স্টেটের ডেফিনেশনটা কি? একটা ম্যাক্রো স্টেট ইজ এ স্টেট হ্যাভিং এ ডেফিনাইট ভ্যালুজ অফ এন, ভি অ্যান্ড ই। ঠিক আছে, বোঝা গেল? হয়েছে? আচ্ছা, এবারে দেখো এই যে এন ভিই, এটা তো একটা থার্মোডাইনামিক স্টেটের মতো, মানে এটার জন্য তোমাকে তো ভিতরে ঢুকে কিছু দেখতে হচ্ছে না, বাইরে থেকেই তোমাকে যদি কোনো ইনফরমেশন দিয়ে দেয় যেখানে নাম্বার অফ পার্টিকেলস এন, টোটাল ভলিউম ভি, টোটাল এনার্জি ই, হ্যাঁ, তাহলে তুমি একদম থার্মোডাইনামিক স্টেট যেটা, সেটাই বেসিক্যালি ম্যাক্রো স্টেট। তাহলে এর কিন্তু আলাদা কোনো মুন্সিয়ানা নাই।
যেটা থার্মোডাইনামিক স্টেট সেটাই বেসিক্যালি ম্যাক্রো স্টেট। একটা আইসোলেটেড সিস্টেমের জন্য তুমি একটা থার্মোডাইনামিক স্টেট তুমি যেভাবে ডিফাইন করতে পারতো এন ভি ই ফিক্স করে দিয়ে, এখানেও তুমি বেসিক্যালি এন ভি ফিক্স করে দিচ্ছ, এটা একটা ম্যাক্রো স্টেট হচ্ছে। আচ্ছা, এবার আমি মাইক্রোস্কোপিক বা মলিকুলার পয়েন্ট অফ ভিউতে ঢোকার চেষ্টা করি। দেখো মাইক্রোস্কোপিক বা মলিকুলার পয়েন্ট অফ ভিউতে ঢোকা মানে হচ্ছে তুমি দেখতে চাইছো যে ওই কোন একটা গিভেন ম্যাক্রো স্টেটে এই যে এন পার্টিকেল টোটাল ভলিউম এবং টোটাল এনার্জিটাকে ফিক্স রেখে বিভিন্ন এনার্জি লেভেলে বা বিভিন্ন কোয়ান্টাম স্টেটসে কিরকম ভাবে ডিস্ট্রিবিউটেড থাকে। মানে ধরো আমি জাস্ট এক্সাম্পল বলছি, ধরো তোমার ক্লাসে 50 জন ছাত্র, ঠিক আছে? ধরো 50 জন ছাত্র প্রেয়ার করতে যায়, তারা বাইরে চটিটাকে খুলে রেখে যায়। তাহলে কত জোড়া চটি আছে সেই হিসেবে আমি দেখে বুঝে গেলাম ভেতরে 50 জন ছাত্র আছে, ভিতরে ঢোকার আমার কোনো অধিকার নাই, আমি ভিতরে ঢুকতে পারছি না। আমি বাইরে 50টা চটি খোলা আছে, বাইরে থেকে দেখলাম, দেখে ভাবলাম এখানে 50 জন ছাত্র আছে, ঠিক আছে? আচ্ছা, এবারে যখন আমি ভিতরে ঢুকবো তখন কি দেখবো, ঠিক আছে 50 জন ছাত্র আছে, কোন একটা পার্টিকুলার দিনে দেখলাম হয়তো তোমার লেসা 20টা চেয়ার আছে, দেখা যাচ্ছে যে প্রথম 10টা চেয়ারে 5 জন করে ফিল আপ হয়ে আছে। কখনো হতে পারে যে দেখা যাচ্ছে প্রথম কয়েকটা চেয়ারে 5 জন আছে, তারপরে 4 জন, তারপরে 3 জন, তারপরে 2 জন, এইরকম ভাবে আছে। তার মানে যেটা কথা হচ্ছে যে যদি এক একটা বেঞ্চকে এক একটা এনার্জি লেভেল বা এক একটা করে কোয়ান্টাম স্টেট তুমি ভাবো, তাহলে তুমি দেখো ওখানে যেটা হচ্ছে যে এই যে টোটাল 50টা স্টুডেন্ট, সে কিন্তু ভিতরে ঢুকে দেখলে যে বিভিন্ন রকম ভাবে ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে এই যে এন ভি ই কে ফিক্স রেখে যে বিভিন্ন রকমের যে অ্যারেঞ্জমেন্ট বা ডিস্ট্রিবিউশনটা পাচ্ছি, তাদেরকে বলা হবে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। কি বলা হচ্ছে না, ইন এ গিভেন ম্যাক্রো স্টেট দ্য পার্টিকেলস ক্যান বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ভ্যারিয়াস কোয়ান্টাম স্টেটস কিপিং এন ভি অ্যান্ড ই কনস্ট্যান্ট। একটা পার্টিকুলার ম্যাক্রো স্টেটে আছি মানে এন ভি ই কনস্ট্যান্ট, কিন্তু পার্টিকেলগুলো বিভিন্ন কোয়ান্টাম স্টেটে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। Each of the different arrangement gives different configurations called the instantaneous configuration. এই প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট একটা একটা আলাদা করে কনফিগারেশন দেবে, যাকে বলা হবে তোমার ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। তাহলে বুঝতে পারলে ম্যাক্রো স্টেট এবং ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনের মধ্যে অ্যাকচুয়ালি তফাৎটা কি? ম্যাক্রো স্টেট ভেতরে ঢুকে কিছু দেখছে না, বাইরে থেকে দেখছে এনভি ফিক্স। এবার কোন একটা ম্যাক্রো স্টেটের মধ্যে আমি রইলাম, অর্থাৎ বাইরে থেকে এনভি ফিক্স করে দেখেছি, এবার ভিতরে গিয়ে দেখলাম বিভিন্ন কোয়ান্টাম স্টেটে পার্টিকেলগুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। এই যে বিভিন্ন রকম ভাবে ডিস্ট্রিবিউটেড রইলে প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউশন বা প্রত্যেকটা ডিস্টিংক্ট যে অ্যারেঞ্জমেন্ট, সেগুলো দিচ্ছে এক একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। ব্যাপারটার মানে পরিষ্কার হলো? হুম, আচ্ছা, পরিষ্কারটা আরেকটু ভালো করে পরিষ্কারটা করে দিই। দেখো একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার কাছে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। ধরো তুমি একটা ম্যাক্রো স্টেট কনসিডার করছো, যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেল ধরে নাও, তোমার টোটাল নাম্বার অফ পার্টিকেলস এনটা হচ্ছে তোমার এখানে 3টে। টোটাল নাম্বার অফ পার্টিকেলস তুমি কটা নিয়ে চলে করে 3টে। টোটাল নাম্বার অফ পার্টিকেলস এনটা হচ্ছে তোমার 3, ঠিক আছে? টোটাল এনার্জি ধরে নাও 3 এপসাইলন। আচ্ছা, মানে এপসাইলনটা হচ্ছে ধরে নাও তুমি একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেট কনসিডার করছো হারমোনিক অসিলেটরের মতো, যেখানে ইকুইপেস্ট এনার্জি লেভেলস আছে। ইকুইপেস্ট এনার্জি লেভেল আছে, এখানে গ্রাউন্ড স্টেটের এনার্জিটা 0, তারপরে ফার্স্ট এক্সাইটেটেড এনার্জি এপসাইলন, সেকেন্ড এক্সাইটেটেড এনার্জি 2 এপসাইলন অ্যান্ড সো অন। সেই রকম করে টোটাল এনার্জি ধরে নাও 3 এপসাইলন, আর ভলিউমটা তুমি কনস্ট্যান্ট রেখেছো। আচ্ছা, ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখবে, ধরো হারমোনিক অসিলেটর বা পার্টিকেলের বক্স ইত্যাদি প্রবলেমের ক্ষেত্রে দেখেছো যে এই যে এপসাইলনের ভ্যালুটা, অর্থাৎ কোন লেভেলের এনার্জি কত হবে, সেটা কিন্তু ভলিউমের উপর নির্ভর করে। মানে পার্টিকুলারলি তোমার পার্টিকেলের বক্সের ক্ষেত্রে দেখো ভলিউম যত বাড়ে, দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে তত কমে। বা ওয়ান ডাইমেনশনাল বক্স কনসিডার করে দেখো, এনার্জিটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার, অর্থাৎ এল এর উপরে নির্ভর করছে কোন লেভেলের এনার্জি কতটা হবে, ঠিক আছে? তাহলে আমি ভি ফিক্স করে দিলাম, মানে এনার্জি লেভেলগুলোকে তুমি ফিক্স করে দিলে। তাহলে আমি একটা ম্যাক্রো স্টেট কনসিডার করছি, এখানে এন হচ্ছে 3, এনার্জি হচ্ছে 3 এপসাইলন, ভলিউম হচ্ছে ভি ফিক্স। দ্য সিস্টেম ইজ সাচ দ্যাট দ্য এনার্জি লেভেলস আর ইকুইপেস্ট উইথ 0 গ্রাউন্ড স্টেট এনার্জি। এরকম একটা পার্টিকুলার সিস্টেম কনসিডার করেছি, গ্রাউন্ড স্টেট এনার্জিটা 0, তারপরে এনার্জিটা এপসাইলন, 2 এপসাইলন, 3 এপসাইলন ইত্যাদি ইত্যাদি। The spacing between two successive energy level is equal to epsilon and it is a function of volume, আর when volume is fixed তাহলে এপসাইলন তোমার ফিক্সড হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবারে ছবিটা দেখো, এই সিচুয়েশনটা আমি বলছি যে এনার্জিগুলো প্রথমে এনার্জি 0, তারপরে এপসাইলন, তারপর 2 এপসাইলন, তারপর 3 এপসাইলন, এরকম ভাবে ইকুইপেস্ট কিছু এনার্জি লেভেলস আছে। এটা ইকুইপেস্ট এনার্জি লেভেলস আছে, এটা।
আচ্ছা, এবারে আমাকে কি করতে হবে না, ভলিউমটাকে ফিক্স করে এই এপসাইলনগুলো আমি ফিক্স করে দিই, ভলিউমটা নিয়ে কার মাথা না ঘামালেও চলবে। এবারে এনটা পার্টিকেল, এখানে 3টে পার্টিকেল এমনভাবে ডিস্ট্রিবিউট হবে যাতে করে টোটাল এনআইকে 3 এপসাইলন হয়। তাহলে একটা ডিস্ট্রিবিউশন থাকে এরকম যে তোমার একটা পার্টিকেল এখানে, একটা পার্টিকেল এখানে, একটা পার্টিকেল এটাকে এখানে, টোটাল এনার্জি কত হলো 2 এপসাইলন প্লাস এপসাইলন প্লাস 0, মানে 3 এপসাইলন এনার্জি হলো। 3টে পার্টিকেল 3 এপসাইলন এনার্জি, তার মানে এটা একটা তোমার পার্টিকুলার কনফিগারেশন তোমার দিতে পারছে। হ্যাঁ, যেটা দেখো ওই ম্যাক্রো স্টেটটা কি করসপন্ড করছে, যেখানে দেখো টোটাল ভলিউমটা ফিক্সড, মানে এপসাইলনটা ফিক্সড হয়ে গেছে, টোটাল নাম্বার অফ পার্টিকেল n ইকুয়াল টু 3 আর টোটাল এনার্জি 3 এপসাইলন। তার মানে এই যে অ্যারেঞ্জমেন্টটা, সেই অ্যারেঞ্জমেন্টটা একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন দিচ্ছে। ধরো সেটাকে আমি কনফিগারেশন এ বলছি, এবং সেই কনফিগারেশনটা শর্ট হ্যান্ড নোটেশনে লিখতে হয় এরকম যে প্রথমে এই কিছু নাম্বার দিয়ে আর কি, গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস যদি মানে মানে এটা নর্মালি আমি পরে জেনারেলি বলবো। ধরো গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস n0, ফার্স্ট এক্সট্রাক্টের সাথে n1, সেকেন্ড এক্সট্রাক্টের n2 ডট 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 ডট। তার মানে এই যে অ্যারেঞ্জমেন্টটা বা একটা কনফিগারেশন, সেইটাকে লোকে লেখে কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই কোন লেভেলে কতগুলো পার্টিকেলস আছে সেই মতো করে লিখে দেওয়া, মানে n0 n1 n2 n3 এইরকম ভাবে কমা দিয়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া, মানে হচ্ছে তোমার বেসিক্যালি একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনকে তুমি শর্ট হ্যান্ড নোট এখানে দেখালে। তাহলে এখানে দেখো এই কনফিগারেশনটাকে তুমি শর্ট হ্যান্ড নোটেশনে লিখবে কি করে, গ্রাউন্ড স্টেটে একটা পার্টিকেল, ফার্স্ট এক্সাইটেশনে একটা, সেকেন্ড এক্সাইটেশনে একটা, থার্ড এক্সাইটেশন অনওয়ার্ড হচ্ছে 0 0 0 0। তার মানে এইটা অ্যাকচুয়ালি তোমার দিচ্ছে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, এইটা। আচ্ছা, তুমি এইটা প্রথমে দেখো, তারপর আমি পরেরটা আসছি। এইটা প্রথমে বুঝে, এটা একটা কনফিগারেশন। আচ্ছা আচ্ছা, এখানে আমি প্রথমে আমি পরে ডিস্টিংগুইজেবল হলে পরে কি আমি সেটা পরে বলছি। তাহলে এখানে তুমি ফর দ্য টাইম বিং ধরে নাও যে এই 3টে পার্টিকেল হচ্ছে একদম আইডেন্টিক্যাল পার্টিকেল, মানে কোথাও কোনো রকম ভাবে তাদের কোনো ডিফারেন্স নাই। তাহলে এই লেভেলে একটা, এই লেভেলে একটা, এই লেভেলে একটা, সেটা তোমাকে দিচ্ছে হচ্ছে 3টে ইনস্ট্যান্টিনিয়াস, দিচ্ছে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। আচ্ছা, আর একটা পসিবিলিটি হতে পারে দেখো, যে তুমি গ্রাউন্ড স্টেটে 2টো পার্টিকেল রাখলে, আর এই যে থার্ড এক্সাইটেড স্টেটে ফার্স্ট মানে গ্রাউন্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ড এক্সাইটেড স্টেটে একটা পার্টিকেল লাগবে। আবার দেখো তোমার টোটাল এনার্জিটা 3 এপসাইলন হলো। তাহলে এইটা আরেকটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন হতে পারে, যে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনটা তুমি এইরকম ভাবে লিখলে গ্রাউন্ড স্টেটের 2টো পার্টিকেল, তারপরে 0, তারপরে 0, তারপরে একটা পার্টিকেল, তারপরে আবার 0 0 0 0। তাহলে এটা হলো কনফিগারেশন বি, আরেকটা কনফিগারেশন হলো। আরেকটা সিচুয়েশন দেখো যে এই ফার্স্ট এক্সাইটেড স্টেটে তুমি 3টে পার্টিকেলকে রেখে দিলে, টোটাল এনার্জি সেই 3 এপসাইলন হলো। ঠিক আছে, এখানেও টোটাল এনার্জি সেই 3 এপসাইলন হলো। তাহলে এই যে কনফিগারেশনটা একটা সি বলছে, যেটা 0, প্রথমে 0, তারপরে 3, তারপরে 0 0 0 0, এটা হচ্ছে আর একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন দিল। তার মানে পার্টিকেলগুলো যদি ইনডিস্টিংগুইজেবল হয়, অর্থাৎ পার্টিকেলগুলোকে যদি একটার সঙ্গে আরেকটা কোনো রকম ভাবে তুমি তফাৎ না করতে পারো, তাহলে এই যে পার্টিকুলার ম্যাক্রো স্টেটটা যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস 3, টোটাল এনার্জি 3 এপসাইলন এবং ভলিউমটা ফিক্সড, সেটা তুমি 3টে কনফিগারেশনের মধ্যে 3টে অ্যারেঞ্জমেন্ট পসিবল তুমি পেতে পারো। একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এ, একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বি, আর একটা অ্যারেঞ্জমেন্ট সি। মানে আমি এই ডিস্টিংগুইজেবল হবে কি হবে সেটা আমি পরে বলছি। তাহলে এই হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, এই হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, আর এই হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট। দেখো আর কোনো পসিবল অ্যারেঞ্জমেন্ট তোমার কাছে নেই। ঠিক আছে, তাহলে এই যে 3টে অ্যারেঞ্জমেন্ট, এই 3টে অ্যারেঞ্জমেন্টকে বলা হবে 3টে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। তার মানে যখন তোমার পার্টিকেলগুলো সাডেনলি ইনডিস্টিংগুইজেবল হচ্ছে, তাহলে এই যে পার্টিকুলার ম্যাক্রো স্টেট, সেই পার্টিকুলার ম্যাক্রো স্টেট থেকে তুমি 3টে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন ফিরে পেলে, সেটা কনফিগারেশন এ, কনফিগারেশন বি আর কনফিগারেশন সি। ঠিক আছে, হলো, বোঝা গেল? আচ্ছা, মানে ব্যাপারটা কিরকম বলছি, ব্যাপারটা ধরো এইরকম করে ভাবছি যে তোমার ধরো তুমি করলে, মানে কি বলবো, রৌনক কি তোদের নাকি, রৌনক ইসলাম কি তোদের? তাহলে ও কেন লিখেছে? তাহলে অর্গানিক পড়া আছে, এখন রেকর্ড করবেন। রৌনক ইসলাম কাদের, মানে মানে তোদের সেমিস্টার, মানে কোন সেমিস্টারে পড়ে? তোদের সেমিস্টারই না? মানে কোন কলেজে ও?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো দেখো ব্যাপারটা কিরকম, ধরো এক্সাম্পলটা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এই যেটা বললাম তোমাদের ক্লাসরুমের কথা বলছি, ধরো একটা অ্যারেঞ্জমেন্টে দেখা গেল যে ধরো প্রথম রোতে হয়তো 10 জন বসেছে, সেকেন্ড রোতে হয়তো 6 জন বসেছে, পরের রোতে হয়তো 5 জন বসেছে, এইরকম করে। আমি ধরো 10 জন ছাত্র ধরো আছে, তো দেখা গেল তোমরা এই যে 8 জন পড়ছো আজকে আর কি, যে 8 জন পড়ছো, তোমাদের মধ্যে বন্ধুত্ব আছে। ধরো তোমরা দেখা গেল যে আমি ঘরের ভেতরে, বাইরে 8টা চটি খোলা আছে, তাহলে 8 জন পড়তে এসেছে। পড়তে যাওয়ার সময় দেখা যায় প্রথমে তোমার 4 জন বসেছে, তারপরে ধরো 3 জন বসেছে, তারপরে 1 জন বসেছে। ধরো প্রথম এইটা একটা অ্যারেঞ্জমেন্ট। আবার হতে পারে প্রথমে 3 জন, তারপরে 3 জন, তারপরে 2 জন। আবার হতে পারে প্রথমে 5 জন, তারপরে 2 জন, তারপরে 1 জন। এই যে বিভিন্ন বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাহলে 8টা স্টুডেন্টই কিন্তু বিভিন্ন বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে থাকছে, তাহলে এক একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন দিচ্ছে। আচ্ছা, এবারে ধরো যে এই যে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন আমি কনসিডার করছি, ধরে নাও 4-3-1 এই একটা কম্বিনেশন, 4-3-1, ঠিক আছে। তাহলে এবারে কথা হচ্ছে যে যদি এমন হতো যে, মানে এমন হতো মানে এটাই অ্যাকচুয়ালি স্বাভাবিক, যে তোমরা তো 8 জন স্টুডেন্ট, তো তারা ডিস্টিংগুইজেবল, মানে একজন আরেকজনের থেকে তো আলাদা। তাহলে এই যে প্রথমে রোতে 4 জন, তারপরে 3 জন, তারপরে 1 জন, তাহলে এই প্রথম 4 জন কোন কোন 4 জন, সেকেন্ড রোতে 3 জন কোন কোন 3 জন, বা থার্ড রোতে 1 জন কোন 1 জন, এটা ম্যাটার করে। দেখা গেল যে আমি একটা কাজ বলছি, দেখা যাচ্ছে যেখানে 1 জন আছে জয়েন্ট, তো সেখানে একা থাকতে পারে, তাহলে এক রকমের সিচুয়েশন। সুদীপ্ত একা থাকতে পারে, এক রকমের সিচুয়েশন। রঞ্জিত একা থাকতে পারে, এক রকমের সিচুয়েশন। বন্ধন একা থাকতে পারে, আরেক রকমের সিচুয়েশন। তাহলে তাহলে এই যে 1 জন আছে, 1 জনটা এমনি আগে কি হতো, যদি তোমরা ইনডিস্টিংগুইজেবল হতে, ওটা যদি একটা জাস্ট মানে কি বলবো, মানে মানে কোনো দিক থেকে আলাদা কিছু করা যায় না, এরকম যদি সিচুয়েশন হতো আর কি। মানে ধরো আমি এরকম বলছি তোমার, মানে সিম্পলি ধরো এরকম একটা বললাম, তুমি ধরো একদম সিল জলের বোতল 4টে 3টে 1টা তুমি রেখেছো, 500 ml এর সিল জলের বোতল 4টে 3টে 1টা রেখেছো, মানে ওই লাস্টের 1টাটা কোন জলের বোতলটা রাখছে এটা ম্যাটার করে না। কিন্তু যদি মানুষ হয়, এটা কিন্তু ম্যাটার করে, তাই না? তাহলে যখন ম্যাটার করবে তখন কি হবে, দেখো যে এই যে তোমার প্রথম যে সিচুয়েশনটায়, যেখানে তোমার এই যে তিনটে পার্টিকেল যদি ডিস্টিংগুইজেবল হয়, রং করা থাকে, তাহলে বা তাদেরকে যদি এবিসি এরকম নাম দাও, তাহলে কিন্তু এই যে এক একটা লেভেলে একটা 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 পার্টিকেল আছে, সেইখান থেকে কিন্তু 6টা পসিবল অ্যারেঞ্জমেন্ট তুমি পেতে পারো। যেমন ধরো আমি যদি এখানে রং করা আছে বলে এরকম করে দেখাচ্ছি, যদি এবিসি দিয়ে বলি, ধরো এ বিসি, এ সিবি, বি এসি, বি সিএ, সি এবি, সি বিএ, তাহলে এইরকম করে 6টা অ্যারেঞ্জমেন্ট সম্ভব। ধরে নাও 3টে পার্টিকেল, যেখানে 3টে আলাদা রং করে আমি দেখিয়েছি, ধরে নাও এই 3টে পার্টিকেল হচ্ছে তোমার বেসিক্যালি 3টে লেটার এ বি সি, তারা ডিস্টিংগুইজেবল। তাহলে এই যে 3টে লেভেলে 3টে পার্টিকেল আছে, কিন্তু কোন লেভেলে কে আছে ইট ম্যাটার করে যাবে যদি ডিস্টিংগুইজেবল হয়। কোন লেভেলে কে আছে যদি ম্যাটার করে যায়, তাহলে দেখো এই যে পার্টিকুলার ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, সেইখান থেকে তুমি 6টা পসিবল ডিস্টিং অ্যারেঞ্জমেন্ট আবার পেতে পারো, মানে ফার্দার 6টা পেতে পারো। বুঝতে পারছো কিভাবে 6টা পেলে? তুমি এবিসি ভাবো, তাহলে এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ, এইরকম করে তোমার 6টা পসিবিলিটি। কি মানতে পারছো তো এটা? আচ্ছা, ঠিক একই রকম করে যখন একটা লেভেলে দুটো আর একটা লেভেলে একটা তুমি রাখছো, তখন দেখো 3টে পসিবিলিটি হতে পারে, এ বি উপরে সি, এসি উপরে বি, আর বিসি উপরে এ। হ্যাঁ, তাহলে 3টে পসিবিলিটি হতে পারে। তাহলে যখন একটা লেভেলে দুটো পার্টিকেল, একটা লেভেলে একটা পার্টিকেল, দেখো এই যে আমি এখানে কি কি রেখেছি, এখানে মানে বেগুনি মনে হয়, এটা বেগুনি, সবুজ এবং কালো যেটা রেখেছি, একটা হচ্ছে বেগুনিটা উপরে রইলো, কালো সবুজ নিচে রইলো, সবুজ উপরে রইলো, কালো বেগুনি নিচে রইলো, কালো উপরে রইলো, সবুজ বেগুনি নিচে রইলো। দেখো এই 3টে কিন্তু, দেখো 3টে যদি রংগুলো আলাদা, সেটা যদি তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে কিন্তু একটা লেভেলে দুটো এবং একটা লেভেলে একটা, সেখান থেকে তুমি কিন্তু 3টে পসিবিলিটি পেতে পারো। আর পরেরটায় উপায় নেই, একটাই পসিবিলিটি, কারণ একটা লেভেলেই তোমার 3টে পার্টিকেল আছে। আচ্ছা, তার রিলেটিভ অ্যারেঞ্জমেন্ট যেটা, মানে এই বাঁদিক ডান দিকটা কিন্তু এখানে আনইম্পর্টেন্ট, এই বাঁদিক ডান দিকটা আলাদা অ্যারেঞ্জমেন্ট আমি কিন্তু ভাবছি না। তাহলে একটা লেভেলে 3টে পার্টিকেল থাকলে সেটা একটাই তোমার এরকম পসিবিলিটি। তাহলে কি হলো দেখো, যে একটা ম্যাক্রোস্টেট ছিল, একটা ম্যাক্রোস্টেট থেকে তুমি যদি পার্টিকেলগুলো ইনডিস্টিংগুইজেবল হয়, তাহলে তুমি 3টে ইনডিস্টিংগুইজেবল ডিস্টিং অ্যারেঞ্জমেন্ট পাচ্ছ।
আবার সেই তিনটে থেকে যথাক্রমে 6টা, 3টে এবং 1টা, টোটাল 10টা আরো তুমি ফার্দার অ্যারেঞ্জমেন্টস পেয়ে গেলে, যখন পার্টিকেলগুলো হচ্ছে ডিস্টিংগুইজেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে 10টা পসিবল অ্যারেঞ্জমেন্ট তুমি পেলে যখন পার্টিকেলগুলো ডিস্টিংগুইজেবল, এদেরকে বলা হবে এক একটা মাইক্রোস্টেট। তাহলে মাইক্রোস্টেট মানে হচ্ছে একদম তুমি ভেতরে ঢুকে যাচ্ছ, ভেতরে ঢুকে একদম ইন্ডিভিজুয়াল মলিকুল, ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোকে তুমি টার্গেট করছো। দেখো যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলো এক্স্যাক্টলি কিরকম ভাবে সাজানো আছে, একদম মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে তুমি প্রপার অ্যারেঞ্জমেন্টটা দেখছো। একদম বাইরে থেকে তুমি ম্যাক্রোস্টেটটা দেখতে পাচ্ছ। একটু ভিতরে ঢুকে যে তোমাদেরকে চেনে না ইন্ডিভিজুয়ালি, সে শুধু জাস্ট ছাত্র হিসেবে দেখছে যে কোনটা সুদীপ্ত, কোনটা জয়ন্ত, কোনটা রঞ্জিত, সে চেনে না। সে কি করবে, সে দেখবে প্রথম লাইনে 4জন, তারপরে লাইনে 3জন, তারপর লাইনে 1জন আছে। এটা হচ্ছে আরেকটুখানি দৃষ্টি দেওয়া আর কি, মানে একদম দরজার বাইরে থেকে দেখা নয়, জাস্ট ঘাটটা বাড়িয়ে দেখলো, দেখবে 4জন, 3জন, 1জন এরকম অ্যারেঞ্জমেন্ট আছে। এবারে কাছে গিয়ে আমি দেখছি যে না, এরে এই 8জন ছেলে তো একে অপরের সঙ্গে আলাদা, তা তো ডিস্টিংগুইজেবল। তখন আমি দেখতে পাচ্ছি আরে অ্যাকচুয়ালি কিন্তু 10টা পসিবিলিটি এখানে তুমি পেতে পারছো আর কি। তাহলে এই প্রত্যেকটা পসিবিলিটিকে বলা হবে এক একটা মাইক্রোস্টেট। কি বলা হচ্ছে না, ইফ দ্য পার্টিকেলস আর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইজেবল, আমি পরে পার্টিকুলার ক্লাসিফিকেশন একটু পরে করছি, যদি ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস হয় তারা ডিস্টিংগুইজেবল, তাহলে এ পার্টিকুলার কনফিগারেশন ক্যান গিভ সাম মোর ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট, অল অফ দ্য অ্যারেঞ্জমেন্টস আর কল্ড মাইক্রোস্টেটস। ঠিক আছে? তাহলে ইন দিস এক্সাম্পল কনফিগারেশন এ, বি এন্ড সি হ্যাভ মাইক্রোস্টেট 6, 3 and 1 রেসপেক্টিভলি। ঠিক আছে? তাহলে দেখো, যদি তোমার এরকম হতো পার্টিকেলগুলো যদি আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইজেবল হতো, যেটা কোয়ান্টাম পার্টিকেলগুলোর ক্ষেত্রে হয়, ইলেকট্রনগুলো আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইজেবল, প্রোটনস আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইজেবল, কোন একটা পার্টিকুলার মলিকুল আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইজেবল, তাদের ক্ষেত্রে যেটাই তোমার ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন সেটাই হচ্ছে মাইক্রোস্টেট। হ্যাঁ, মানে যদি এবিসি তা এ এ এ হতো, তা তোমার কি হতো, ওই যে 6টা তুমি আলাদা করে পেতে না, ওটা তুমি একটাই পেতে। তাহলে পার্টিকেলগুলো যদি তোমার আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইজেবল হয়, তাহলে মাইক্রোস্টেটের সংখ্যা আর ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনের সংখ্যা একই। কিন্তু যদি পার্টিকেলগুলো ডিস্টিংগুইজেবল হয়, তাহলে মাইক্রোস্টেট থেকে তুমি আরো বেশি কনফিগারেশন, মানে মানে থেকে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন থেকে আরো বেশি মাইক্রোস্টেট পেতে পারো, তখন মাইক্রোস্টেটের সংখ্যা কিন্তু ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন থেকে বেশি হতে পারবে। তাহলে দেখো, থার্মোডাইনামিক সিস্টেম, ম্যাক্রোস্টেট, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন এবং মাইক্রোস্টেট, এই ডেফিনেশনগুলো পরিষ্কার? কোনো অসুবিধা আছে? কি গো, পরিষ্কার তো একদম, কোনো জলের মতো পরিষ্কার তো? ঠিক আছে। আচ্ছা, এবারে কথা যেটা, সেটা হচ্ছে এই যে এই কোন একটা ধরো আমি 3টে কনফিগারেশন পেয়েছিলাম, সেই 3টে কনফিগারেশন, প্রথম কনফিগারেশন থেকে তুমি 6টা মাইক্রোস্টেট পেলে, সেখানটা থেকে 3টে, পরেরটা থেকে 1টা, তাহলে এই যে 6, 3, 1, এইগুলোকে বলা হচ্ছে ওই কনফিগারেশনের ওয়েট। তাহলে ওয়েট অফ এ কনফিগারেশন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট of a particular instantaneous configuration, তাকে বলা হয় thermodynamic weight, the number of microstates that are obtained for a particular instantaneous configuration which is called the thermodynamic weight and represented by W। তার মানে কোন একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন থেকে কতগুলো মাইক্রোস্টেট পাচ্ছ, হ্যাঁ, সেটাই হচ্ছে তোমার থার্মোডাইনামিক ওয়েট রিপ্রেজেন্ট করছে, the total number of microstates that are obtained for a particular instantaneous configuration which is called the thermodynamic weight and represented by W। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, তার মানে আমি এক্সাম্পলটা প্রথমে বলি। এক্সাম্পলটা হচ্ছে কি না, এক্সাম্পলটা হচ্ছে তোমার ওই যেটা প্রথম যে কনফিগারেশনটা, যেখানে এইটা এর জন্য থার্মোডাইনামিক ওয়েট হচ্ছে তোমার 6, এটার জন্য, সেকেন্ডটার জন্য হচ্ছে তোমার 3, আর পরেরটার জন্য 1। আচ্ছা, এবারে খেয়াল করো, এই যে 6টা তুমি কি করে পেলে, খেয়াল করে দেখো তো। তাহলে এখানে এই যে যদি তুমি এইভাবে দেখো, এই ওয়েট অফ দ্য কনফিগারেশন এ, এটা তুমি কি করে পাচ্ছ, দেখো এখানে 3টে পার্টিকেল ছিল, ভি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কোন লেভেলে কতগুলো পার্টিকেলস আছে, তার প্রথমটা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে 1 ফ্যাক্টোরিয়াল, অন্যান্য লেভেলগুলো 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এই ক্যালকুলেশনটা করলে কত বেরোয়? 6 অ্যান্সার বেরোয়। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে 6 বেরোলো। তার মানে দেখো, এই যে করসপন্ডিং ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনটা থেকে কতগুলো মাইক্রোস্টেপ পাবে, সেটা দেখো এই ফর্মুলা দিয়ে ঠিক হচ্ছে। সেখানে কি টোটাল নাম্বার অফ পার্টিকেলস, তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে কোন লেভেলে কতগুলো পার্টিকেলস আছে,
সেই ফ্যাক্টোরিয়াল গুণ করে তোমাকে ভাগ করতে হচ্ছে। সিমিলারলি এই পার্টিকুলার কেসে কি হচ্ছে না, এই পার্টিকুলার কেসে দেখো যখন কনফিগারেশন বি তার জন্য যখন থার্মোডাইনামিক ওয়েট ক্যালকুলেট করবে সেই টোটাল নাম্বার অফ পার্টিকেল 3 ফ্যাক্টোরিয়াল। এবার কোন লেভেলে কতগুলো পার্টিকেল আছে, গ্রাউন্ড লেভেলে 2টো পার্টিকেল আছে, মানে 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে 0 ফ্যাক্টোরিয়াল, তারপরে 0 ফ্যাক্টোরিয়াল, তারপরে 1 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এইটা টোটাল সংখ্যাটা কত হচ্ছে দেখো 3। এই 3টে তুমি পেয়েছো। আচ্ছা থার্ডটার ক্ষেত্রে দেখো, থার্ডটার ক্ষেত্রে যদি যখন ওয়েটটা দেখছো কনফিগারেশন সি, সেটা কত হবে, সেটা হচ্ছে তোমার 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই প্রথমটা 0 ফ্যাক্টোরিয়াল, তারপরে 3 ফ্যাক্টোরিয়াল, তারপর 0 ফ্যাক্টোরিয়াল, তারপর 0 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট, এবং সংখ্যাটা বেরোচ্ছে কত তোমার 1। তাহলে দেখো এই যে এটা আমি গুনে গুনে করতে পেরেছি, কিন্তু সেটা তোমার ফর্মুলা দিয়েও করা যায়। তাহলে এখানে সিচুয়েশন। আচ্ছা আরেকটা জিনিস ব্যাপার, এখানে কিন্তু এক একটা এনার্জি লেভেলগুলো, মানে এই যে এখানে যেটা করেছি দেখো তোমার, এখানে তোমার কিন্তু ওই নন ডিজেনারেট এনার্জি লেভেলস আমি কনসিডার করেছি। মানে কোনো একটা গিভেন এনার্জিতে একটাই স্টেটস আছে। নন ডিজেনারেট এনার্জি লেভেল যদি থাকে তাহলে এই যে কোনো একটা গিভেন ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনে কতগুলো মাইক্রোস্টেট থাকবে তার ফর্মুলাটা কত না, যদি তোমার একটা কনফিগারেশন ওই এরকম হয়, মানে কনফিগারেশনটা হচ্ছে এরকম লেখা উচিত ছিল যে একটা পার্টিকুলার কনফিগারেশন কনসিডার করছি, যে কনফিগারেশনটা হচ্ছে তোমার এই গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেল n0টা, তারপরে n1টা, তারপরে n2টা, এইরকমভাবে যদি তোমার ডিস্ট্রিবিউটেড থাকে, আর টোটাল নাম্বার অফ পার্টিকেল যেখানে n, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেলস যদি n হয়, তাহলে একটা নন ডিজেনারেট কেসে থার্মোডাইনামিক ওয়েট বা কোনো একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন আন্ডারে টোটাল মাইক্রোস্টেটের সংখ্যা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n0 ফ্যাক্টোরিয়াল, n1 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল ইত্যাদি ইত্যাদি। এবারে যদি অনেকগুলো গুণ থাকে সেটাকে পাই দিয়ে লিখতে হয়, মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পাই ওভার i ni ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এবার যদি ডিজেনারেট কেস হয় কি হবে, দেখো ডিজেনারেট কেসে কিন্তু থার্মোডাইনামিক ওয়েটের সংখ্যাটা হচ্ছে যে, দেখো মানে ব্যাপারটা কিরকম, যে তোমার একটা জিনিস জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো। ধরো প্রথমে নন ডিজেনারেট কেস হিসেবে তুমি এইটাকে ক্যালকুলেট করে ফেললে, ক্যালকুলেট করে ফেলার পরে কি হচ্ছে দেখো, ধরো যেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, যেখানে নাম্বার অফ পার্টিকেলস n0, তার ডিজেনারেসি ধরে নাও তোমার g0। তার মানে কি ওই এনার্জিতে তোমার g0, ধরো আমি বলছি ডিজেনারেসি ধরে নাও 5, কথার কথা, তাহলে গ্রাউন্ড স্টেটে ধরে নাও 3টে পার্টিকেল আছে, ধরে নাও একটা কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটে 3টে পার্টিকেল আছে আর তার ডিজেনারেসি 5, এবং তাদের অকুপেন্সির কোনো, মানে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যদি হয় তাহলে তাদের অকুপেন্সির কোনো লিমিট নাই, সেখানে একটাও পার্টিকেল থাকতে পারে, দুটো থাকতে পারে, 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, 5টে পারে, যা পারে। তাহলে যে প্রথম পার্টিকেলটা ওই 5টা স্টেটের যে কোনো একটাতে থাকতে পারে, সেখানটাও ওই 5টার যে কোনো একটাতে থাকতে পারে, মানে প্রথমটাতে একজন থেকে গেছে মানে পরের জন থাকতে পারবে না, এরকম করে রেস্ট্রিকশন নেই, ঠিক আছে। তাই যদি হয়, মানে যেটা পরে কোয়ান্টাম যখন স্ট্যাটিস্টিক্স করবে যে ফেরিমিয়ন্সের ক্ষেত্রে একটা স্টেটে একজন থাকলে আরেকজন থাকতে পারে, সেরকম কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু এখানে যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, তাহলে যদি ডিজেনারেসি 5 হয়, নাম্বার অফ পার্টিকেলস 3 হয়, তাহলে প্রথম পার্টিকেল 5টার যে কোনো একটা থাকতে পারে 5 রকম ভাবে, সেকেন্ডটাও 5 রকম ভাবে, থার্ডটাও 5 রকম ভাবে। তাহলে ক রকম ভাবে থাকতে পারলো, 5 ইন্টু 5 ইন্টু 5, মানে তোমার বেসিক্যালি দেখো 5⁵ নাম্বার অফ ওয়েতে থাকতে পারলো। কি বলছি বুঝতে পারছো? মানে ধরো তোমার, মানে আমি যেটা বলছি, তোমার কাছে 3টে চেয়ার আছে বা তিনটে খাট আছে, ধরো, আর 3টে খাট আছে, ঠিক আছে তো। এবার 3টে খাট আছে, যে খাটেতে যতজন খুশি তোমার ধরতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই, ঠিক আছে। এবারে এবারে 3জন স্টুডেন্ট বা 4জন স্টুডেন্ট ধরো ওই 3টে খাটের মধ্যে বসতে পারে, তাহলে কত রকম ভাবে বসা যেতে পারে। ধরো প্রথম জন সে 3টের যে কোনো একটাতে বসতে পারে, সে যে কোনো একটাতে বসলো। সেকেন্ড জন যে এলো সেও 3টের যে কোনো একটাতে বসতে পারে। থার্ড জন যে এলো সেও 3টের যে কোনো একটাতে বসতে পারে। ফোর্থ জন যে এলো সেও 3টের যে কোনো একটাতে বসতে পারে। তার মানে কি, প্রথম জনের জন্য 3টে অপশন, সেকেন্ড জনের জন্য 3টে, থার্ড জনের জন্য 3টে, ফোর্থ জনের জন্য 3টে, 3⁴ এত নাম্বার অফ ওয়েতে বসতে পারলো। এটা পরিষ্কার, ঠিক আছে? কি গো, বুঝতে পারলে? আচ্ছা তাহলে এবারে দেখো, এবারে যদি গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি g0 হয়, সেখানে যদি নাম্বার অফ পার্টিকেলস n0 থাকে, তাহলে এই ডিজেনারেসির জন্য
ওই N0 পার্টিকেল G0 স্টেটে কত রকম ভাবে বসতে পারে, G0 টু দি পাওয়ার N0 নাম্বার অফ ওয়েতে। এবার ফার্স্ট এক্সাইটেড স্টেটে এসো, যেখানে ডিজেনারেসি N1 নাম্বার অফ পার্টিকেল N1, ডিজেনারেসি G1 নাম্বার অফ পার্টিকেল N1, তাহলে N1 পার্টিকেল G1 স্টেটে কত রকম ভাবে বসতে পারে, G1 টু দি পাওয়ার N1 নাম্বার অফ ওয়েতে বসতে পারে। তারপর N2 পার্টিকেল G2 বক্সে G2 টু দি পাওয়ার N2 নাম্বার অফ ওয়েতে বসতে পারে। তার মানে দেখো আরো অনেক রকম ভাবে কিন্তু সেগুলো বসতে পারছে। ঠিক আছে, তাহলে দেখো বেসিক্যালি তোমার যেটা মানে যা আগে ডিস্ট্রিবিউশন ছিল তো ছিলই, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই অ্যাডিশনাল ডিস্ট্রিবিউশন গুলো হয়ে গেল। সেখানে এটাকে তুমি কি লিখবে, W ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। এটা সম্ভব মানে এটা কেটে গেছে সম্ভবত কোনোভাবে। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ এটা হ্যাঁ, এই যে n ফ্যাক্টোরিয়াল, এই যে n ফ্যাক্টোরিয়াল, এটার জন্য n ফ্যাক্টোরিয়াল রয়ে গেল। আর বাকিটা দেখো এই পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। তাহলে খেয়াল রাখবে, তাহলে যেটা কথা হচ্ছে যে কোন মানে যদি পার্টিকেল গুলো ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল এবং ডিস্টিংগুইশেবল হয়, তাহলে তোমার এই থার্মোডাইনামিক ওয়েট তার যে ফর্মুলাটা নন ডিজেনারেট কেসে এইটা n ফ্যাক্টোরিয়াল বাই পাই ওভার i ni ফ্যাক্টোরিয়াল, আর ডিজেনারেট কেস হলে n ফ্যাক্টোরিয়াল পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। তাহলে এই দুটো ফর্মুলা তোমাকে খেয়াল রাখতে হবে, যেটাকে বলা হয় থার্মোডাইনামিক ওয়েট অফ এ কনফিগারেশন। এটা পরিষ্কার হয়েছে? স্যার পাই আইটা কি বলবো? পাই আই মানে এই যে এটা শর্ট হ্যান্ড নোটেশন আর কি, মানে যখন তোমার যোগ হয় তখন সেটাকে সামেশন দিয়ে লিখতে হয়। ধরো এই x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 ডট, এটাকে তুমি শর্ট হ্যান্ড নোটেশনে কেমন লিখবে, সামেশন ওভার xi, এটা লিখবে তো? ঠিক গো? আর যদি x1 ইন্টু x2 ইন্টু x3 এরকম যদি থাকে, সেটাকে শর্ট হ্যান্ড নোটেশনে লিখে কি করে, পাই ওভার xi। বুঝতে পেরেছো? মানে এগুলো গুণ হিসেবে আছে, এই যে গুণ হিসেবে আছে বলে পাই, আর যোগ হিসেবে থাকলে সামেশন লিখ। ঠিক আছে, হ্যাঁ বলো। থার্মোডাইনামিক ওয়েট কথাটা ইনডিস্টিংগুইশেবল এর ক্ষেত্রে তাহলে আপনি বলুন। যদি ইনডিস্টিংগুইশেবল হয় তাহলে তো আর এই ফর্মুলা তোমার লাগছে না। এগুলো ডিস্টিংগুইশেবলের জন্য এটা অ্যাপ্লিকেবল। মানে এই যে ফর্মুলাটা আমি বললাম সেটা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল, হ্যাঁ, তাদের জন্য অ্যাপ্লিকেবল। আমি ডিস্টিংগুইশেবল ইনডিস্টিংগুইশেবল সেগুলো আসছি, মানে একটু পরে আছে আমার, মানে একটা দুটো স্লাইড পরেই এটা আছে, যে যদি ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা আইডেন্টিক্যাল কিন্তু তাদেরকে তুমি তাদের যেটা বলা হয় তাদের কোনো আনসার্টেনটি নেই বলে তাদের বিভিন্ন পজিশনটা হচ্ছে দিয়ে তুমি তাদের আলাদা করতে পারবে। ঠিক আছে, তখন তারা হচ্ছে তোমার ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল কিন্তু ডিস্টিংগুইশেবল, তাদের জন্যই কিন্তু এই ফর্মুলাগুলো সত্যি। আর যদি ডিস্টিংগুইশেবল না হয় তাহলে তো কোনো একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন থেকে তুমি আর ফার্দার ডিস্ট্রিবিউশন পাবে না, তখন যেটাই ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন সেটাই হয়ে যাবে তোমার নাম্বার অফ মাইক্রোস্টেট। ঠিক আছে, তখন ইন আদার আমি বলবো তখন এক একটা মাইক্রোস্টেটের করসপন্ডিং ওয়েট হয়ে যাবে 1 করে। এখন যেমন এক একটা মাইক্রোস্টেটের ওয়েটটা তোমার বিভিন্ন মাইক্রোস্টেটের মানে বিভিন্ন কনফিগারেশনের ওয়েটটা, মানে বিভিন্ন কনফিগারেশন ওয়েটটা এখানে যেমন আলাদা আলাদা হচ্ছে, যদি তোমার ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল হয়ে যায় তখন সমস্ত কনফিগারেশনেরই বা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন ওয়েট জাস্ট 1 হবে। ঠিক আছে, আচ্ছা এবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে ধরো আমি একটা আইসোলেটেড সিস্টেম কনসিডার করেছিলাম, যেখানে NVE ফিক্সড করে দিয়েছি, তার আন্ডারে কতগুলো ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন পেলাম, তার আন্ডারে অনেকগুলো মাইক্রোস্টেটস পেলাম। আচ্ছা এই যে টোটাল যে মাইক্রোস্টেটস গুলো পেলাম সেইটাই তো আলটিমেট অ্যারেঞ্জমেন্ট, মানে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট তো টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস যেগুলো। আচ্ছা এবারে এই যে ফাইনাল যে মাইক্রোস্টেট পার্টিকেল গুলো তোমার, মানে একটা আইসোলেটেড সিস্টেম তুমি কনসিডার করছো, আর পার্টিকেল গুলো যদি তোমার নন ইন্টারঅ্যাক্টিং হয়, হ্যাঁ, মানে আইডেন্টিক্যাল ডিস্টিংগুইশেবল বা নন ইন্টারঅ্যাক্টিং হয়, তাহলে কোনো একটা গিভেন ম্যাক্রো স্টেট থেকে যে টোটাল মাইক্রো স্টেটস গুলো পেলে, যেমন এই পার্টিকুলার কেসে হচ্ছে একটা ম্যাক্রো স্টেট থেকে 3টে কনফিগারেশন,
তিনটে কনফিগারেশন থেকে দুটো মাইক্রোস্টেট, এই 10টা মাইক্রোস্টেট, এই 10টা মাইক্রোস্টেটের মধ্যে কোনো একটা কেউ পছন্দ করে, কোনো একটা কেউ অপছন্দ করে, এরকম কিছু নেই। মানে তোমাদের যদি এই যে 8জন বন্ধু বান্ধব আছো, কারো প্রতি যদি কারো অ্যাট্রাকশন না থাকে, কারো প্রতি যদি কারো কোনো রিপালশন না থাকে, তোমাদের যদি একই রকমের হও, তাহলে যে কে কার পাশে বসবে, কে কার সঙ্গে থাকবে, এটার কোনো রেস্ট্রিকশন নেই। তার মানে কি, তাহলে আমি তো বাইরে থেকে যখন দেখছি একটা থার্মোডাইনামিক প্রপার্টি আমি বাইরে থেকে দেখতে চাইছি, তাহলে বাইরে থেকে যখন থার্মোডাইনামিক প্রপার্টিটা দেখছি মানে বেসিক্যালি ম্যাক্রোস্টেটের প্রপার্টিটা আমি দেখবো। কিন্তু ভেতরে ঢুকে দেখলাম, মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউতে দেখলাম যে ওই যে করসপন্ডিং ম্যাক্রোস্টেটটা সেটা তৈরি হয়েছে অনেক মাইক্রোস্টেট দিয়ে। এবারে কথাটা হচ্ছে যে ওই মাইক্রোস্টেটগুলোর মধ্যে কোনো একটা আমি পছন্দ করি, কোনো একটা অপছন্দ করে, সিস্টেমটা সেরকম তো নয়। তো সেই প্রত্যেকটা মাইক্রোস্টেট ইকুয়ালি প্রবাবল হবে, তাই না? মানে একটা ম্যাক্রোস্টেট থেকে তুমি কি 10টা যে মাইক্রোস্টেট পেলে, তাকে 10টা মাইক্রোস্টেট সেই সবটা মিলেই তো ম্যাক্রোস্টেটটা তৈরি হচ্ছে। তাহলে ম্যাক্রোস্টেটের প্রপার্টি যখন দেখবো, তখন এই প্রত্যেকটা যে মাইক্রোস্টেট সেটা 110 করে কন্ট্রিবিউট করবে। কি বলছি বুঝতে পারছো? ধরো আমি দেখতে পেলাম, আমি তোমাদেরকে বললাম, জাস্ট আমি এরকম করে মজা করেই বলছি যে আমি দেখলাম যে সুদীপ্ত ভাই আমার ইকোনমিক অবস্থা খুব খারাপ চলছে, তোরা 8জন পড়ি, তারা 8জনে চলো 1000 টাকা করে 8000 টাকা তুলে আমাকে তোরা দে। আমি বললাম যে তোদের কাছ থেকে আমি 8000, তুই বললি সুদীপ্ত হয়তো আমাকে ভালোবাসে, ও বললো যে ঠিক আছে স্যার আপনার সাধ্য শান্তিতে লাগবে, চলুন আপনাকে আমরা 8000 টাকা আমাদের ব্যাচ থেকে আপনাকে ডোনেট করবো বললো। তাহলে আমি কিরকম করে, মানে পার হেড অ্যারাউন্ড 1000 টাকা করে ধরে 8000 টাকা, তাহলে আমি দেখবো যে আমি 8000 টাকা পেলাম কিনা। আচ্ছা, এবারে ধরো সুদীপ্ত আমাকে পছন্দ করে বলে সে 5000 টাকা দিল, আর জয়ন্ত আমাকে অপছন্দ করে বলে সে 100 টাকা দিল, রঞ্জিত আমাকে পছন্দ করে না অপছন্দ করে না সে তার ভাগের 1000 টাকাটা দিল, তাই এরকম করেও 1000 টাকা 8000 টাকা হতে পারে। এবারে কথাটা হচ্ছে যে যদি তোদের সাথে আমার ইন্টারাকশনটা মানে কোনো পছন্দ বা অপছন্দের জায়গা না থাকে, যদি তারা সবাই আইডেন্টিক্যাল হোস, তোরা যদি নন ইন্টারাক্টিং হোস, তোরা যদি ডিস্টিংগুইজেবল হোস, তাহলে এক্সপেক্টেড কি, আমি যে 8000 টাকা পেলাম, সেই 8000 টাকাটা খুব এক্সপেকটেশনটা হচ্ছে প্রত্যেকে 1000 করে 8জন 8000 টাকা কন্ট্রিবিউট করবে, এটাই এক্সপেকটেশন। তার মানে কি, তার মানে এই 8000 টাকা কন্ট্রিবিউশনে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন কত করে, 18 করে। এটা মানতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি প্রিন্সিপালস অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটিস। কি বলা হচ্ছে না, ফর অ্যান আইসোলেটেড সিস্টেম কন্টেনিং আইডেন্টিক্যাল ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেলস অ্যাট ইকুইলিব্রিয়াম অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল। হ্যাঁ, এটা ইন্ডিপেন্ডেন্ট মানে নন ইন্টারাক্টিং, তাহলে আইডেন্টিক্যাল এবং নন ইন্টারাক্টিং পার্টিকেলসের জন্য প্রত্যেকটা মাইক্রোস্টেটস কিন্তু ইকুয়ালি প্রবাবল, মানে প্রত্যেকেই তোমার 1000 টাকা করে কন্ট্রিবিউট করবে। বা ইন আদার ওয়ার্ড, দ্য থার্মোডাইনামিক স্টেট বা ম্যাক্রোস্টেট ইজ ইকুয়ালি লাইকলি টু বি ইন এনি অফ দ্য মাইক্রোস্টেট। মানে ধরো যদি এমন হয় যে থার্মোডাইনামিক সিস্টেমটা মানে তোমার 1 মিনিট করে বিভিন্ন মাইক্রোস্টেট গুলোতে আছে, মানে যে তোমার যে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট গুলো এক একটা মাইক্রোস্টেট, তাহলে এক একটা অ্যারেঞ্জমেন্টে ধরো এক একটা মুহূর্ত করে আছে, তাহলে খুব এক্সপেক্টেড কি ওই ম্যাক্রোস্টেটটা প্রত্যেকটা মাইক্রোস্টেটে ইকুয়ালি তার থাকার সম্ভাবনা, সেটাই বলা হচ্ছে যে ইন আদার ওয়ার্ড দ্য থার্মোডাইনামিক স্টেট বা ম্যাক্রোস্টেট ইজ ইকুয়ালি লাইকলি টু বি ইন এনি অফ দ্য মাইক্রোস্টেট। তাহলে এই যে প্রত্যেকটা মাইক্রোস্টেট ইকুয়ালি প্রবাবল বা কোনো একটা ম্যাক্রোস্টেট সে মাইক্রোস্টেটগুলোতে জাস্ট উইথ ইকুয়াল প্রবাবিলিটি থাকতে পারে, এটা কি বলা হচ্ছে প্রিন্সিপালস অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটিস। ঠিক আছে, এটা প্রুফ করা যাচ্ছে না, প্রুফ আমরা করতে পারছি না, কিন্তু এটা কোয়াইট এক্সপেক্টেড। ঠিক আছে, তাহলে এই কোয়াইট এক্সপেক্টেড এটাকেই বলা হচ্ছে পস্টুলেট অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি বা প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি। এটা প্রিন্সিপালের বদলে এটা পস্টুলেট বলা উচিত, পস্টুলেট অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি। এটা কিন্তু প্রিন্সিপাল ঠিক বলা ঠিক না, এটা হচ্ছে পস্টুলেট বলা ভালো। পস্টুলেট অফ, কোথায় গেল, পস্টুলেট অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি। তাহলে এটা বুঝতে পারলে এটা মানতে কি খুব অসুবিধা হলো? কিরে বুঝলাম না যে মানে ওই প্রথম লাইনটা আইডেন্টিক্যাল কেন বলবো? আচ্ছা, আইডেন্টিক্যালটা খুব ইম্পর্টেন্ট, জানিস তো, আইডেন্টিক্যাল না হলে তো তার প্রপার্টি আলাদা হয়ে গেল, তাই তো? তাহলে প্রপার্টি যদি আলাদা হয়ে যায়, ধর আমি জাস্ট সিম্পলি এরকম বলছি যে মানে এই যে মানে ধর যেটা আমি যে কথাটা আমি বারবার বলছি যে তোরা যে 8জন আছিস,
8 জন তো আইডেন্টিক্যাল নোস, আলাদা ধর। হ্যাঁ, আচ্ছা তোর কথা ছাড়, ধর তোর, আমি এইভাবে, তোরা সবাই ছেলে 1 নম্বর, তোরা সবাই মিশনের, এবং আমার সাথে সবাই কারোরই কোনো সম্পর্ক খারাপ নেই, সেই রেসপেক্টে তোরা আমার চোখে একদম ইকুয়াল, তাই তো? হ্যাঁ, তাহলে এবারে বললাম আমাকে যে 8,000 টাকা কন্ট্রিবিউট করবি, তাহলে এক্সপেক্টে সবাই সমান সমান দিবি, দিবি তো? হচ্ছে? আচ্ছা আচ্ছা, এবারে ধর জয়ন্তর জন্মদিনে, জয়ন্ত অনেককে নিমন্ত্রণ করেছে, তোদেরকেও করেছে, আমাকেও করেছে, আরো অনেককে নিমন্ত্রণ করেছে। জয়ন্ত ধরে নাও বলে দিয়েছে যে ভাই গিফট তুমি কোনো এতে কাইন্ডে দেবে না, তুমি গিফট সবসময় হচ্ছে টাকায় দেবে। তাহলে খুব এক্সপেকটেশনটা কি, জয়ন্তের যে গার্লফ্রেন্ড আর কি, সে তাকে তো বেশি টাকা দেবে, তাই না? আর জয়ন্তর যে শত্রু, তুই যেমন ধর জয়ন্তকে পছন্দ করিস না, তুই তো নিশ্চয়ই খুব কম টাকা দিবি। কারণটা কি, জয়ন্তর চোখে বা তোদের চোখে জয়ন্তটা মানে জয়ন্তকে তোরা সবাই এক চোখে দেখছিস না, জয়ন্তর বান্ধবী জয়ন্তকে যে চোখে দেখছে, তুই তো তাকে অন্য চোখে দেখছিস, বা তোরা তো কোনো আইডেন্টিক্যাল নোস। তাহলে আইডেন্টিক্যাল যদি না হোস, তাহলে যদি দেখা যায় যে জয়ন্ত টোটাল দেখা যাচ্ছে 3,000 টাকা গিফট পেয়েছে, দুজনকে নিমন্ত্রণ করেছিল, তোর কি মনে হয় 1,500 টাকা করে দেবে? জয়ন্তর বান্ধবী দেখবি হয়তো 2,500 টাকা দিয়েছে, তুই মাত্র 500 টাকা দিয়েছিস। তাহলে আইডেন্টিক্যাল না হলে তো এই কথা আমি বলতে পারি না। বুঝতে পেরেছিস? সেই জন্য আইডেন্টিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। যদি ইন্টারাক্ট করতে, ধরো ইন্ডিপেন্ডেন্ট না হয়, যদি ইন্টারাক্ট করতো, বললাম না জয়ন্তর সাথে কারো সম্পর্ক ভালো, সে তাকে বেশি টাকা দেবে, কারোর সাথে জয়ন্ত সম্পর্ক খারাপ, সে তাকে কম টাকা দেবে। তখন আমি বলতে পারি না যে সবাই সমান টাকা দিয়েছে। তাহলে সবসময় আইডেন্টিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল যদি বা নন ইন্টারাক্টিং পার্টিকেল যদি হয়, তবেই তুমি বলতে পারো যে অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল, অর্থাৎ ম্যাক্রোস্টেটের যে টোটাল প্রপার্টিটা, সেইটা কিন্তু মাইক্রোস্টেট গুলো ইকুয়ালি কন্ট্রিবিউট করে ম্যাক্রোস্টেটের প্রপার্টিটাকে ঠিক করে দেবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা বোঝাতে পারলাম সবাইকে? এটা কিন্তু প্রুফ নাই, এটা পস্টুলেট, এটা পস্টুলেট, এটা কিন্তু প্রুফ নাই, এটা তোমাকে মেনে নিতে হবে। আর মানতে অসুবিধা হচ্ছে কিনা সেটা বলো। হ্যাঁ বলো, কি বলছিলে? না, ডিস্টিংগুইজেবল হলেও এটা হবে মানে আইডেন্টিক্যাল আর ইনডিস্টিংগুইজেবল দুটোর মধ্যে তফাৎ আছে, এই তফাৎটা আমি একটু পরে বলছি। মানে আইডেন্টিক্যাল আর ইনডিস্টিংগুইজেবল তফাৎ আছে, আইডেন্টিক্যাল কিন্তু ডিস্টিংগুইজেবল হতে পারে। বুঝতে পেরেছো? মানে ধরো ধরো তোমার কাছে দুটো একই ব্র্যান্ডের তৈরি দুটো পেন আছে, তোমার কাছে দুটো অগ্নিজেল আছে, ঠিক আছে, দুটোই একই কালো রং, একদম নতুন, ঠিক আছে। এবারে দুটো পার্টিকেলকে তুমি ছুড়ে দাও, এবারে তুমি ভালো করে তাকিয়ে থাকো, দেখো কোনটা কোন দিকে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে? পারলাম তো? তাহলে আইডেন্টিক্যাল, কিন্তু তুমি তুমি তাদেরকে ডিস্টিংগুইশ করতে পারলে কেন? না, তার একটা ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে বলে। হয়েছে? আচ্ছা এবার ধরো ওই পার্টিকেলটার বদলে তুমি দুটো ওয়েভ নিয়েছো, দুটো জল, 2 বোতল, মানে দুটো কন্টেনার করে তুমি জল নিয়েছো, মানে ঢেউয়ের মতো ওয়েভ নিয়েছো। তাহলে ওয়েভ গুলো যখন একে অপরের সাথে ইন্টারাক্ট করলো, করে তো তারা তো সুপারপোজ করে গেল, সুপারপোজ করে যাওয়ার পরে তখন তার দুটো, মানে কোন কোন বালতির জল কোন দিকে গেল তুমি তখন দেখতে পাবে, দুটো জল, বালতির জল তুমি গিয়ে ধাক্কা দাও, দুটো দুটো পেন নিয়ে তুমি ধাক্কা দাও, তুমি তাকিয়ে থাকো কোন পেন কোন দিকে গেল তুমি বুঝতে পারো। তার বদলে তুমি ধরো তুমি 2 বালতির জল, জল আইডেন্টিক্যাল, একদম সেম বালতি নিয়েছো, সেম পরিমাণ জল নিয়েছো, এবার দুটো জল তুমি দু হাতে করে ওর উপর তুমি ছুঁড়ে দাও, জলগুলো একে অপরের সঙ্গে ধাক্কা ধাক্কি খেলো, খেয়ে এবারে কোন কোন বালতির জলটা কোন দিকে যাচ্ছে তুমি কি আর বুঝতে পারবে মিশে যাওয়ার পরে? তাহলে কি হলো, দেখো দুটোই আইডেন্টিক্যাল, কিন্তু একটাকে তুমি ডিস্টিংগুইশ করতে পারলে তার ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে বলে, আর একটা তুমি ডিস্টিংগুইশ করতে পারলে না কারণ কোনো ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি নাই বলে। মানে যখনই তোমার পার্টিকেলের ওয়েভ নেচার চলে আসবে, তখন কিন্তু একটা ইনডিস্টিংগুইজেবল হয়ে যাবে। কোয়ান্টাম পার্টিকেল যারা, তারা আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইজেবল হয়, ক্লাসিক্যাল পার্টিকেল তারা আইডেন্টিক্যাল বাট ডিস্টিংগুইজেবল হয়। বুঝতে পেরেছো? সেখানে এখানে আইডেন্টিক্যালটা ইম্পর্টেন্ট, কারণ আইডেন্টিক্যাল সে ডিস্টিংগুইজেবল হতে পারে, আইডেন্টিক্যাল সে ইনডিস্টিংগুইজেবল হতে পারে, কারণ আইডেন্টিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। তার ক্ষেত্রে অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল, সেটাকে বলা হচ্ছে পস্টুলেট অফ ইকুয়াল আপ্রায়োরি প্রবাবিলিটি।
ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে মজাটা দেখো, এবারে আমি জাস্ট এইভাবে ভাবছি যে জাস্ট সিম্পলি এইরকম করে ভাবো, ধরো বললাম তো আমার তো আর তোমার এই 8,000 টাকা পেলে আমার সাধ্য শান্তি ভালো করে হয়ে যাবে না, আমার 8 লাখ টাকা লাগবে। এবার তোদের ব্যাচে 8 জন পড়তিস বলে আমি 8,000 টাকা এক্সপেক্ট করেছি। এবার দেখা যায় যে বেলুড়ের ব্যাচে দেখা যায় 20 জন ছেলে পড়ে, আমি সেখানে 20,000 টাকা এক্সপেক্ট করবো। ক্যালকাটা ইউনিভার্সিটি 50 জন ছেলে পড়ে, সেখানে 50,000 টাকা এক্সপেক্ট করবো। তাহলে আমার যে 8 লক্ষ টাকা যেটা বেরিয়ে এলো, সেই 8 লক্ষ টাকাতে মানে তোদের রহরা কলেজ একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, বেলুর কলেজ আরেকটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, ক্যালকাটা ইউনিভার্সিটি একটা আলাদা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, ঝাড়গ্রাম রাজ কলেজ আরেকটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। তাহলে এবারে কথা হচ্ছে প্রত্যেকে 1,000 টাকা করে কন্ট্রিবিউট করবে। তাহলে এবারে কোন জায়গা থেকে আমার বেশি টাকা উঠে আসবে? যে ব্যাচে বা যে ক্যাটাগরিতে আমার বেশি স্টুডেন্ট ছিল, তাই তো? কি রে? তাহলে এবারে ভাব, যে ম্যাক্রোস্টেটটা আমি এখানে এক্সাম্পল হিসেবে বলেছি সেখানে টোটাল 10টা মাইক্রোস্টেট ছিল, তাহলে প্রত্যেকটা মাইক্রোস্টেটের কন্ট্রিবিউশন হচ্ছে 10% করে। এবারে যে তিনটে কনফিগারেশন ছিল, কনফিগারেশন এ, বি এবং সি, এ কনফিগারেশনের আন্ডারেই আছে 10টা তোমার 6টা মাইক্রোস্টেট, তার টোটাল কন্ট্রিবিউশন কত হবে? 60%। কনফিগারেশন বি, তার আন্ডারে মাইক্রোস্টেট ছিল 3টে, তাহলে তার কন্ট্রিবিউশন কত হবে? টোটাল 30%। আর কনফিগারেশন সি, তার কন্ট্রিবিউশন কত হবে? 10%। তার মানে 100%-এর মধ্যে থেকে একজন হচ্ছে 60%, একজন হচ্ছে 30%, একজন হচ্ছে 10% কন্ট্রিবিউশন। তার মানে তাহলে আমার এতে জন্মদিনে অ্যাকচুয়ালি কোন কেকটা কাটা হবে বা কিভাবে সেলিব্রেট করা হবে সেটা কে ঠিক করে দেবে? যে গ্রুপ হচ্ছে বেশি কন্ট্রিবিউট করে তারাই তো ঠিক করবে, নাকি? কি রে, তাই না? তাহলে তুই ধর এই যে তোদের দেখবি একটা হয়তো বাড়িতে ওখানে পুজো হচ্ছে, পুজোতে হচ্ছে যে কার মতো করে গান চলে বা কে কোন শিল্পী আসবে বা কে ফিতে কাটবে কোনটা দিয়ে ঠিক হয় না। কেউ যদি এমন থাকে যে একজন অনেক বেশি চাঁদা দিয়েছে, সেই তো ঠিক করে দেয় যে কি হবে তবে, নাকি? মমতা হচ্ছে ফিতে কাটবে না বুদ্ধদেব ভট্টাচার্য ফিতে কাটবে, সেটা কি ঠিক করে দেয়? যে সবচেয়ে বেশি টাকা কন্ট্রিবিউট করে ওখানে বা যে মোস্ট ডমিনেট করে সেই ঠিক করে দেবে। ঠিক আছে, তাহলে এবারে আমাদের এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ম্যাক্রোস্টেটের আন্ডারে 10টা টোটাল মাইক্রোস্টেট আছে, 10টা মাইক্রোস্টেটের প্রত্যেকের ইকুয়াল কন্ট্রিবিউশন, স্পষ্টভাবে ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি তাই বলে, প্রত্যেকের কন্ট্রিবিউশন 10% করে। এবার কনফিগারেশন এতে কিন্তু 6টা মাইক্রোস্টেট থাকে, তার কন্ট্রিবিউশন 60%, কনফিগারেশন বি এর 30%, কনফিগারেশন সি এর হচ্ছে 10%। তার মানে আমার ওভারঅল যে থার্মোডাইনামিক প্রপার্টিটা কে বেশি কন্ট্রোল করবে? কনফিগারেশন এ, অর্থাৎ যার আন্ডারে মাইক্রোস্টেটটা বেশি বা যার ওয়েটটা বেশি। কি ঠিক আছে? তাহলে এবারে কথাটা হচ্ছে যে ধরো এরকম একটা সিচুয়েশন হলো, মানে এখানে তো আমি মানে একটা ছোট ম্যাক্রোস্টেট কনসিডার করেছি, এখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস তোমার 3টে। এবারে যদি এমন হতো যে হিউজ নাম্বার অফ পার্টিকেল, মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস আছে, তো অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস যদি থাকে তাহলে থার্মোডাইনামিক ওয়েটের ফর্মুলাগুলো খেয়াল করে দেখো, সব ফ্যাক্টোরিয়াল দিয়ে ফর্মুলাগুলো, সব ফ্যাক্টোরিয়াল দিয়ে। তাহলে এবারে ধরো দেখা গেল ধরো 100টা পার্টিকেল একটা স্টেটে আছে, আর 100টা পার্টিকেলের মধ্যে 99টা একটা স্টেটে আর একটা পার্টিকেল অন্য স্টেটে আছে। তুমি খেয়াল করে দেখো, বেশ মজাটা দেখো কিরকম, যে ধরো আমি 100টা পার্টিকেলের মধ্যে মাত্র দুটো স্টেটে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, একটা স্টেটে হচ্ছে তোমার 100টা আর একটা স্টেটে 100টা, তাহলে ওয়েটটা হলো 1। আচ্ছা, একটা স্টেটে 100টা আর একটা স্টেটে ধরো 99, মানে 100টা পার্টিকেলের মধ্যে একটা স্টেটে 99টা, একটা স্টেটে একটা, তাহলে কত হবে? 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 99 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, টোটাল সংখ্যাটা কত হয়ে গেল? 100 হয়ে গেল না? কি তাই তো? তাহলে খেয়াল করে দেখো, শুধু একটা পার্টিকেল এদিক ওদিক হয়ে যাওয়ার জন্য একটা কনফিগারেশন ওয়েটের তুলনায় অন্য কনফিগারেশন ওয়েটটা 100 গুণ বেশি হয়ে গেল, হলো না? এবারে যদি তোমার অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্টের মলিকুলস থাকে তাহলে কি হবে? তুমি দেখতে পাবে যে যে ইনফাইনাইট পসিবল ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন থাকে, আর প্রত্যেকটা কনফিগারেশন আন্ডারে ইনফাইনাইট নাম্বারের মাইক্রোস্টেট থাকে, কিন্তু এটা কি ভেবে নেওয়াটা খুব অসম্ভব যে একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন থাকবে যার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা বা যার আন্ডারে থার্মোডাইনামিক ওয়েটটা
অন্যান্য কনফিগারেশনের থেকে এত 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 বেশি হয়ে যাবে যে তার রেসপেক্টে বাকিগুলো নেগলিজিবলি স্মল। মানে একটা ধরো হয়ে গেল 10⁻, মানে 10⁻23 ফ্যাক্টোরিয়াল, আর একটা হয়ে গেল 10⁻22 ফ্যাক্টোরিয়াল। তুমি রেশিওটা করো, দেখো একটা হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে যে যখন হিউজ নাম্বার অফ পার্টিকেল, যেটা তোমার একটা থার্মোডাইনামিক সিস্টেমে হিউজ নাম্বার অফ পার্টিকেল থাকবে, এটা কোয়াইট এক্সপেক্টেড যে যে কনফিগারেশন গুলোর মধ্যে একটা কনফিগারেশন থাকবে যার আন্ডারে থার্মোডাইনামিক ওয়েট বা মাইক্রোস্টেটের সংখ্যাটা এত এত বেশি হবে যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা সেই মোরাললেস কন্ট্রোল করবে। ঠিক আছে, এটাকে বলা হবে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। এটা দেখবে তোমার পুজো প্যান্ডেলে বেসিক্যালি তাই হয়। তোমার নামে বারোয়ারি পুজো, বারোয়ারি পুজো প্রত্যেকের কাছ থেকে তুমি 100 টাকা করে নিয়ে 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 100টা ফ্যামিলিতে গেলে তোমার 10,000 টাকা হয়। তুমি দেখবে যে কোনো একজন ওখানে হয়তো তৃণমূলের নেতা আছে, বা সিপিএম এর নেতা আছে, বা বিজেপির নেতা আছে, বা কোনো একজন আলু ব্যবসায়ী আছে, বা কোনো একজন বালি খাতের ব্যবসায়ী আছে, সে দেখবে তোমার 10 লাখ টাকা দিয়ে দিল। তাহলে কি হচ্ছে, তাহলে যেটা হবে যে একজনের কন্ট্রিবিউশনটা বাকিগুলোর রেসপেক্টে এত 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 বেশি হয় যে সেই ঠিক করে দেয় যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টি বা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিটা কি চলবে। তাহলে এই যে কনফিগারেশনটা তাকে বলা হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। কি বলা হচ্ছে, অ্যাজ দ্য টোটাল নাম্বার অফ পার্টিকেলস আর হিউজ ইন এ থার্মোডাইনামিক সিস্টেম, ইট ইজ usually observed that there is a particular configuration whose weight is much greater than that of any other configuration. This configuration is called the most dominating configuration. আর প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি কি বলবে, যার আন্ডারে মাইক্রোস্টেট যত বেশি তার করসপন্ডিং ডমিনেন্সটা তত বেশি। তার মানে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টি উইল বি মোর অর লেস solely controlled by the most dominating configuration. তাহলে বুঝতে পারলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন এবং মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাই যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে কন্ট্রোল করবে, সেটা বুঝতে পেরেছো? ঠিক আছে। আর স্যার, হ্যাঁ বলো। তাহলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনের কনসেপ্টটা তো তাহলে ইকুয়াল আর ইকুয়াল প্রবাবিলিটিটা মানে খাটলো না তাই? না না, খাটলো তো। আরে মাইক্রোস্টেট গুলো ইকুয়ালি প্রবাবল, বোঝার চেষ্টা কর। ওই যে 10টা যে মাইক্রোস্টেট হলো তারা ইকুয়ালি প্রবাবল। এবারে 10টা মাইক্রোস্টেটের মধ্যে 6টা পেয়েছে একটা কনফিগারেশন থেকে, 3টে পেয়েছে আরেকটা কনফিগারেশন থেকে, একটা পেয়েছে আরেকটা কনফিগারেশন থেকে। তাহলে কোন কনফিগারেশনে কন্ট্রিবিউশনটা বেশি? মানে মাইক্রোস্টেটের কন্ট্রিবিউশন সবাই সমান, সেটা হচ্ছে ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি। এবারে কোন কনফিগারেশনে কন্ট্রিবিউশনটা বেশি, মানে ধরো তুমি এইভাবে যেটা বললাম যে 3টে পাড়া আছে, একটা পাড়ায় 70টা ফ্যামিলি, একটা পাড়ায় 20টা ফ্যামিলি, একটা পাড়ায় 10টা ফ্যামিলি, প্রত্যেকেই 100 টাকা করে চাঁদা দেবে। তাহলে পুজোতে কাদের ডমিনেন্স বেশি থাকবে? যে পাড়াতে 70টা ফ্যামিলি আছে, কারণ সেখান থেকে তোমার 7,000 টাকা উঠেছে। যে পাড়ায় 20টা ফ্যামিলি আছে বা যে পাড়ায় 10টা ফ্যামিলি আছে, তাদের কি সে থাকবে কিছু? বুঝতে পেরেছি? তাহলে এখানে কনফিগারেশনটা মোস্ট ডমিনেটিং, মাইক্রোস্টেট গুলো সব ইকুয়ালি প্রবাবল। পস্টুলেটস অফ ইকুয়ালি প্রায়োরিটি প্রবাবিলিটি বলছে অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল। এবং এটা সত্যি বলেই তো যে কনফিগারেশনের আন্ডারে যত বেশি মাইক্রোস্টেট, অর্থাৎ যে কনফিগারেশন যত বেশি থার্মোডাইনামিক ওয়েট, তার ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে কন্ট্রোল করার তার পক্ষেই সম্ভব। সেটাই হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। বোঝা গেল? এই হচ্ছে কথা। আচ্ছা, চলো। আচ্ছা, তাহলে আমাদের কাজটা তাহলে কি? দেখো, আমি যখন আমার তো দরকার হচ্ছে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি বের করা। এবার আমি তো বুঝে গেলাম যে ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিটা কে কন্ট্রোল করবে, মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা। তার মানে আমাকে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা খুঁজে নিলেই তো চলবে, তাই না? তাহলে আমার কাজটা কি? তাহলে উই হ্যাভ টু ফাইন্ড দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। মানে আমার আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে একটা ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি আমি বুঝবো। তাই মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটা ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে কি করতে হচ্ছে? আমাকে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা খুঁজে পেতে হচ্ছে, কারণ মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে কন্ট্রোল করে। তাহলে আমার কাজটা হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করা। তার মানে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন মানে কি? আমাকে একটা ডিস্ট্রিবিউশন বের করতে হবে যার জন্য থার্মোডাইনামিক ওয়েটটা ম্যাক্সিমাম। This means we have to find the distribution of particles in various quantum states in such a way that the thermodynamic weight is maximum. ঠিক আছে? এবার থার্মোডাইনামিক ওয়েটটা কার উপরে নির্ভর করে? থার্মোডাইনামিক ওয়েটটা কিন্তু এই ডিস্ট্রিবিউশনের উপরে নির্ভর করে। এবার ডিস্ট্রিবিউশনটা তুমি তোমার মতো করে নিজের মতো করে ডিস্ট্রিবিউট করলে কিন্তু চলবে না। কিছু কিছু ক্ষেত্রে না কিছু কিছু রেস্ট্রিকশন আছে। যেমন ধরো ফেরমিয়নস, একটা লেভেলেতে একটার বেশি পার্টিকেল তুমি নিতে পারবে না।
তা তুমি তোমার মতো করে ডিস্ট্রিবিউট করে দিলে তো চলবে না, কিছু কিছু রেস্ট্রিকশন থাকে। তার মানে এই যে যে থার্মোডাইনামিক ওয়েটটা সেটা তোমার নির্ভর করবে ডিস্ট্রিবিউশনটার উপরে, এবার ডিস্ট্রিবিউশনটা কিন্তু নেচার অফ দ্য পার্টিকেলের উপরে নির্ভর করে। তাহলে এবারে যে কত রকমের পার্টিকেল থাকতে পারে সেইটা নিয়ে এবার আমাকে দু চারটে কথাবার্তা বলতে হবে। তাহলে আমার আলটিমেটলি প্রবলেমটা বয়েলস ডাউন টু কি না, মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করা। মোস্ট ডমিনেটিং কনফিগারেশন বের করতে পারলেই সেই যেহেতু ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে মূল্য কন্ট্রোল করবে, তাহলে সেখান থেকে তুমি জাস্ট ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা পেয়ে যেতে পারবে। আমি বোঝাতে পেরেছি? যতটুকু বলেছি সেটা কি বোঝাতে পেরেছি না পারিনি? আর কি কোনো কনফিউশন আছে? মানে ব্যাপারটা একদম পরিষ্কার না পরিষ্কার নয়? একদম পরিষ্কার তো? ঠিক আছে তো? আচ্ছা, লাস্ট আমি জাস্ট দু তিনটে স্লাইড জাস্ট ব্যবহার করব, যে এটা পরে আবার ডিটেলে আলোচনা করার একটা স্কোপ থাকবে। এখানে এই যে কত রকমের পার্টিকেল হয় এবং তার মতো করে কত রকমের ডিস্ট্রিবিউশন হয় সেটা একটুখানি দেখে নিতে হবে। যেটা যে কোশ্চেনটা বারবার সুদীপ্ত বলছে যে আইডেন্টিক্যাল, ডিস্টিংগুইজেবল, ইনডিস্টিংগুইজেবল, এইসব মানেগুলো একটু বুঝতে হবে। তো আমি শুরুটা করছি সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস। System of identical particles can, if the particles have exactly the same intrinsic properties, then particles are said to be identical particles. যদি এমন হয় যে if the particles have exactly the same intrinsic properties, then particles are said to be identical particles. মানে intrinsic property মানে ধরো দুটো ইলেকট্রন, তাদের চার্জ, মাস যা হবে সব সমান। দুটোই বললাম একই ব্যান্ডের তৈরি দুটো ধরো বল বা পেন বা চক বা বই, একটার সঙ্গে আরেকটা কোটো ডিফারেন্স নেই। মানে তার ইন্ট্রিনজিক যে প্রপার্টি, তার মাস, তার কালার, তার মানে এই যে জিনিসগুলো আর কি, হ্যাঁ, সেগুলো সব যদি সমান হয় তখন তাকে বলা হবে আইডেন্টিক্যাল পার্টিকেল। আচ্ছা, আইডেন্টিক্যাল পার্টিকেল দু রকমের হতে পারে। কি কি? প্রথমটা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস হুইচ আর ডিস্টিংগুইজেবল। যেমন ধরো এই দুটো পার্টিকেল এক নম্বর এবং দু নম্বর তারা ধাক্কাধাক্কি করলো, করে কে কোন দিকে যাচ্ছে তুমি বলতে পারছো। মানে ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে কি হয়, তাদের একটা ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে। এই ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি দিয়ে, মানে তাদের কোনো ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরিতে কারণ আনসার্টেনটি নাই, আনসার্টেনটি প্রিন্সিপাল নাই বলে পজিশন মোমেন্টাম আপ টু পার্টিকেলস ক্যান বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। এটা একটা ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে এবং সেই ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি দিয়ে তুমি ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল তাদেরকে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে, সেখানে তারা ডিস্টিংগুইশন। কিন্তু কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যদি হয়, তাহলে এক নম্বর পার্টিকেলের কিন্তু ওয়েভ নেচার যদি থাকে, দু নম্বর পার্টিকেল যদি ওয়েভ নেচার থাকে, তারা যারা সুপারপোজ করলো, করার পরে তাকে রেজাল্টেন্ট ওয়েভ যাবে, তখন কোন পার্টিকেলটা কোন দিকে তুমি বুঝতে পারছো না, তখন তারা হচ্ছে ইনডিস্টিংগুইজেবল পার্টিকেল তোমার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে না, যখন তাদের কোনো কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যদি হয়ে যায়, তাদের কোনো ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি নাই, ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি যদি না থাকে, তাহলে তাদেরকে তুমি কোনো রকমের ডিস্টিংগুইশ করতে পারবে, তাতে আইডেন্টিক্যাল পার্টিকেল। তার মানে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল তারা ডিস্টিংগুইজেবল, কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল তারা হচ্ছে ইনডিস্টিংগুইজেবল। এবার ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল, হ্যাঁ, মানে এটা আমি লিখেছি, ফর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল দেয়ার ইজ নো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অ্যান্ড হেন্স position and momentum of the particle can be determined simultaneously with arbitrary precision. These particles have a well-defined trajectory. It is this trajectory which distinguishes two classical identical particles. A classical identical particle কে বলা হয় বোলজোনস বলা হয়, BOLTZONS, মানে বোলজম্যানের নাম অনুযায়ী বোলজোনস বলা হয়। এবং এই বোলজোনস গুলো তারা একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন ওবে করে, যাকে বলা হয় ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন বা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, MB স্ট্যাটিস্টিক্স তারা ফলো করে। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল তাদেরকে বোলজোনস বলা হচ্ছে, যারা তোমার ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স ওবে করে। আচ্ছা, এবার উল্টো দিকে, but for quantum identical particle there is Heisenberg uncertainty principle and hence position and momentum of the particle cannot be determined simultaneously with arbitrary precision. This means the quantum particles have no well defined trajectory. তাহলে hence quantum identical particles are indistinguishable. ঠিক আছে? মানে এমনিতে তো সমস্ত ইন্ট্রিনজিক প্রপার্টিগুলো একই, একটা ডিরেকশন বা মোশন বা ট্র্যাজেক্টরি দিয়েও যে আলাদা করার স্কোপটা ছিল সেই আলাদা তুমি করতে পারছো না। ঠিক আছে? তাহলে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল তারা ইনডিস্টিংগুইশেবল। আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল দু রকমের হতে পারে, কেউ কেউ বোসন আর কেউ কেউ ফেরমিয়ন। বোসনগুলো হচ্ছে বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ওবে করে, আর ফেরমিয়নসগুলো ফেরমি-ডিরাক ডিস্ট্রিবিউশন ওবে করে। ঠিক আছে? বোসন নামটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বোসের নাম অনুযায়ী এসছে, ফেরমিয়ন্স হচ্ছে এনরিকো ফার্মির নাম অনুযায়ী এসছে। এবার সেই বোসন এবং ফেরমিয়ন্সের মধ্যে তফাৎটা দেখো। দেখো, ফেরমিয়ন্স যারা,
তাদের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশন ইজ অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ এনি টু আইডেন্টিক্যাল পার্টিকেল। আজ আমি সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল, সেখান থেকে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল, সেখান থেকে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, তার যে একটা লেকচার দেওয়া হয়েছিল, একটা বা দুটো লেকচার দেওয়া হয়েছিল, সেই লেকচার কি তোমরা করেছিলে? কোয়ান্টাম মেকানিক্সে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল, ও তোরা তো সব সব পাকা ছেলে। এই তো কদিন আগেই তো এই ক্লাসটা নেওয়া হলো, যেখানে হচ্ছে তোমার মানে যেটা তোমাদের এই যে অ্যাডভান্স সেকেন্ড পার্ট অফ কোয়ান্টামের মধ্যে ছিল না অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল, সেখানে তো করা হয়েছিল। যাকে তাহলে আমি বলে দিচ্ছি যে ফেরিমিয়ন্স যেমন ইলেকট্রন ইত্যাদির ক্ষেত্রে যেটা হয়, তাহলে ওভারঅল ওয়েভ ফাংশনটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক হয়। সেখান থেকে তো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা বেরিয়ে আসে। মানে তুমি যেটা যদি মানে বেসিক্যালি ব্যাপারটা দেখো, দুটো ইলেকট্রন ধরো দুটো পজিশনে আছে, এই ইলেকট্রনগুলো পজিশনটা ধরো আমি ইন্টারচেঞ্জ করলাম, ইন্টারচেঞ্জ করে কিছু পাল্টালো কি পাল্টালো না, যদি না পাল্টায় তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক ওয়েভ ফাংশন, আর যদি পাল্টে গিয়ে সমান বাট অপোজিট ইন সাইন হতো তাহলে সেটা অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন। তাহলে ফেরিমিয়ন্সের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক, আর বোসনের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা হচ্ছে সিমেট্রিক। তা সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক তফাৎটা কি বলছি আবার বুঝে নাও। যে ধরো দুটো পার্টিকেল, আইডেন্টিক্যাল পার্টিকেল, দুটো পয়েন্টে আছে, ধরো 1 নম্বর পার্টিকেলটা x1 পজিশনে আছে, 2 নম্বর পার্টিকেলটা x2 পজিশনে আছে। এবার 1 নম্বর পার্টিকেলটা তুমি x2 তে নিয়ে গেলে, 2 নম্বর পার্টিকেল তুমি x1 এ নিয়ে গেলে। এবারে যদি পার্টিকেলগুলো একদম আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইশেবল, তাহলে এই পাল্টানোর জন্য কিছু কি পাল্টাচ্ছে? যদি ওয়েভ ফাংশনে কিচ্ছু না পাল্টায় তাহলে সেটা সিমেট্রিক ওয়েভ ফাংশন, কিন্তু ওয়েভ ফাংশনটা সমান বাট অপোজিট ইন সাইন হলে সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন। ফেরমিয়নের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক, আর বোসনের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা হচ্ছে সিমেট্রিক। আচ্ছা, বোসনের ফেরমিয়ন্সের ক্ষেত্রে তোমার তারা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করে, অর্থাৎ কোন একটা কোয়ান্টাম স্টেটে একটার বেশি পার্টিকেল থাকতে পারে না। আর বোসনের ক্ষেত্রে কিন্তু তারা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করে না বলে একটা স্টেটে একাধিক পার্টিকেল থাকতে কোনো আপত্তি নেই, কিন্তু মোর দ্যান ওয়ান পার্টিকেল ক্যানট স্টে ইন এ পার্টিকুলার কোয়ান্টাম স্টেট ফেরমিয়ন্সের ক্ষেত্রে, কিন্তু বোসনের ক্ষেত্রে একটা পার্টিকুলার স্টেটে একাধিক পার্টিকেল থাকতে পারে। আচ্ছা, এবার ফেরমিয়ন্সের ক্ষেত্রে কিন্তু ওভারঅল স্পিনটাকে দেখো, হাফ মানে অর ইন্টিগ্রাল অফ হাফ স্পিন হয়, মানে স্পিনটা হাফ 3/2 5/2 ইত্যাদি ইত্যাদি হয়। আর বোসনের ক্ষেত্রে কিন্তু স্পিনগুলো তোমার ইন্টিজার হয় ওভারঅল স্পিনটা। আর ফেরমিয়ন্সগুলো ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন ওবে করে, বোসনগুলো হচ্ছে তোমার বোসাইন ডিস্ট্রিবিউশন ওবে করে। তাহলে এই যে সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল, তার মধ্যে তোমার ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল একটা ক্যাটাগরি, সেটা বোলজন, ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স ওবে করে। আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইশেবল, তাদের দুটো ক্যাটাগরি, ফেরমিয়ন্স এবং বোসন। ফেরমিয়ন্সের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক, যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করবে, কোন একটা কোয়ান্টাম সেটে একটা বেশি পার্টিকেল থাকতে পারবে না, তাদের স্পিনটা হচ্ছে হাফের অরিন্টিক্যাল মাল্টিপল হবে, এবং তারা ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন ওবে করে। বোসনের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশন সিমেট্রিক, তারা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করে না, কোনো একটা কোয়ান্টাম সেটে একের বেশি পার্টিকেল থাকতেই পারে, ওভারঅল স্পিনটা হচ্ছে ইন্টিগ্রাল হবে, আর তারা বোসাইন ডিস্ট্রিবিউশন ওবে করে। তাহলে তিনটে ডিস্ট্রিবিউশন হলো। তাহলে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কে ওবে করে তুমি বুঝতে পারলে, ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন কারা ওবে করে তুমি বুঝতে পারলে, আর বোসাইন ডিস্ট্রিবিউশন তারা কারা ওবে করে তুমি বুঝতে পারলে। ঠিক আছে, পরিষ্কার বোঝাতে পেরেছি? এই হচ্ছে, হ্যাঁ বলো। বলছি আমাদের আগের সেমিস্টারে পিএইচডিটা আমাদের এই সেটার ডিটারমেন্ট যেগুলো পড়িয়েছিল মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ ওইটা আর কি, ওই যে স্ল্যাটার ডিটারমিনেন্ট পড়িয়েছিল তো এটা। হ্যাঁ, তবে সেইটা তো আমাদের তো মাল্টিপল ভিডিও আছে, এবং আমরাও তো পড়িয়েছিলাম, তোরা ক্লাস না করলে আমি কি করবো? তোরা তো সব ক্লাস করিস না তো। সেই সময় হয়তো আমাদের পরীক্ষা ছিল। ও বেশ হয়েছে, তারপরে তো জেনে নেওয়ার কোনো তাগিদ ছিল না তোর, কি বলবো। হ্যাঁ, আমি এসব খুব ভালো বুঝি, আমি খুব ভালো করে পড়িয়েছি। এবার তুই যদি অর্ধেক ক্লাস না করিস এবং সেই যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোকে দেখে নেওয়ার যদি চেষ্টা না করিস, তা কি করা যাবে? দেখবি অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপালে 3টে লেকচার আছে, পরপর করে 3টে লেকচার, ঠিক আছে? এটা ইউটিউব থেকে খুঁজে নিয়ে পড়ে নিবি। আর আমাদের বইয়ে পুরো একটা চ্যাপ্টার আছে সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস বলে, আমাদের কোয়ান্টাম মেকানিক্সের বইয়ে পুরো একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? কত সুন্দর লেখা দেয়। ভালো করেছিস, আমার সব ক্লাস কর, বুঝলি? আমি সবচেয়ে ভালো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, পুরো জিনিসটা 3 বছর পুরোটাকে পড়বি, তাহলে আমি বুঝতে পারবো তুই অ্যাকচুয়ালি কতখানি জানিস কতখানি জানিস না। হ্যাঁ, ঠিক আছে, পড়ে নিয়েছিস তো ভালোই হয়েছে। বই থেকে আরেকবার একটু পড়ে নে, ভিডিও থেকে একটু পড়ে নিবি, আর যদি তোর মনে হয় যে তোদের করিয়ে দেওয়ার দরকার আছে বলবি, তাহলে করিয়েও দেবো।
তোরা আমার ফেভারিট ছাত্র। হ্যাঁ, তোরাই তো আমার নাম রাখবি ভাই। করিয়ে দেবেন স্যার, ঠিক আছে, করিয়ে দেবেন। আচ্ছা করিয়ে দেবো এখন। তোরাই তো আমার নামটা রাখবি বল সুদীপ্ত। হ্যাঁ, পরে তুই মানিস বা না মানিস, অ্যাকনলেজ করিস বা না করিস, আমি তো বলবো যে ও আমার কাছে পড়তো। তোর সাথে একটা পরের দিন একটুখানি অফলাইনে পড়তে আছে, তোর সাথে একটা সেলফি তুলে রাখবো তোদের সাথে, বুঝলি? তাহলে তো পরে আবার হয়তো অ্যাকনলেজ করবি না, মানবি না যে আমার কাছে পড়তিস। একটা সেলফি তুলে ফেসবুকে দেবো যে দেখি আমার কাছে পড়তো টড়তো। বুঝতে পেরেছিস? তা আছে, আছে আপনার সাথে ছবি আছে তো ছবি অনেক। আছে তো, ছবি কিন্তু আমার কাছে তো নেই। হ্যাঁ, ঠিক আছে, স্যার আপনাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। তুই তো মানে তার মানে মানছিস যে তুই পরে অ্যাকনলেজ করবি না, এটা কিন্তু মেনে নিবি, দেখবি সুদীপ্ত, মেনেই নিলি আর কি। না না স্যার করবো, স্যার আপনি বললেন তো এবার প্ল্যান করি। ঠিক আছে, জয়ন্ত তো অ্যাকনলেজ করবে না বলেই দিয়েছে। হ্যাঁ, আর কি করা যাবে। জয়ন্ত, কি বলেন স্যার আপনি? মনে মনে এত ব্যথা দিলি ভাই। হ্যাঁ, খুব দুঃখ পেয়েছি। হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চলো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এই মোটামুটি ভাবে ইন্ট্রোডাক্টরি ক্লাসে যতটুকু বলার আমরা বললাম। নেক্সট ক্লাসে আমাদের কি করতে হবে? তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব দেখো, যে এই যে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল, তাদের জন্য আমি একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যেটাকে বলে যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, তার ডেরিভেশনটাকে করব। তাহলে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ফর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল, সেই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে ডিরাইভ করব। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই এমন একটা কনফিগারেশন বের করতে হবে যার জন্য ডব্লিউটা ম্যাক্সিমাম। তখন তুমি দেখবে যে ডব্লিউর বদলে এলএন ডব্লিউকে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম করতে হয়, মানে ডব্লিউকে ম্যাক্সিমাইজ করার একটু অসুবিধা হয়। কিন্তু যে কনফিগারেশনে ডব্লিউ ম্যাক্সিমাম হয় সেই কনফিগারেশন এলএন ডব্লিউ ম্যাক্সিমাম হয়, কারণ এলএন ডব্লিউকে ম্যাক্সিমাম করলে তুমি একটা অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে পারো, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন, সেটা আমরা করবো। হ্যাঁ, তাহলে তার সেইটা এবারে এইটাকে করার জন্য একটা কনস্ট্যান্ট ভেরিয়েশন তোমাকে করতে হয়, যেটাকে বলে ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার দিয়ে তোমাকে করতে হয়, সেটাকে ব্যবহার করতে হয়। তার মানে মূলত হচ্ছে নেক্সট ক্লাসে যেটা আমাদের করতে হবে, এই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন এবং ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, এইগুলোকে ব্যবহার করে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে ডিরাইভ করা। ঠিক আছে? তো এই হচ্ছে আজকে যতখানি আমরা অ্যাকচুয়ালি পড়াতে চেয়েছিলাম। ঠিক আছে, আমার মনে হয় মানে পিপিটি দিয়ে পড়ানোর পরেও নিশ্চয়ই কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি আমার মনে হয়। কি বুঝতে অসুবিধা হয়েছে? আরে এসব আমার কাছে না পড়লে কি শেখা হবে না কি? আমি জানি, আমি মানে পৃথিবী বিখ্যাত, পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের লোকের কাছে আমি পিএইচডি করেছি, জয়ন্ত কুমার ভট্টাচার্য। মানে ওর থেকে দেশে ভালো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আর কেউ জানে না, মানে বিদেশেও খুব কম লোক জানে। স্যারের বই কত পপুলার। জয়ন্ত কুমার ভট্টাচার্য নামটা শুনে রাখ, জেকেবি, যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, নন লিনিয়ার ডায়নামিক্স, এতে ওয়ার্ল্ড ফেমাস, মানে পৃথিবী মানে মানে পৃথিবীর প্রথম 2-4 জনের মধ্যে পড়ে। আর ভারতবর্ষের জেকেবির থেকে বেটার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কেউ জানে না। ঠিক আছে, তার কাছে আমি রিসার্চ করেছি ভাই, হাতে ধরে সব শিখিয়েছি। ঠিক আছে, এই করে তো আমার থেকে বেশি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ভালো স্ট্যাটিস্টিক্যাল কে জানবে?